তো আজকে হচ্ছে 12ই মে 2024, রোববার। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 23তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির সর্বশেষ ক্লাস বলা যেতে পারে। আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশনের 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নের শুরুতে দেখেন 19-এর ক, যে রায় বা ডিক্রির মধ্যে পার্থক্য আলোচনা করুন। আচ্ছা, তো যদিও এখানে রায় এবং ডিক্রির মধ্যে পার্থক্য এসেছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে পড়ব রায়, ডিক্রি, আদেশ আর রায়। ডিক্রি, আদেশ আর রায় সবগুলার পার্থক্যই আমরা পড়ব। তো এটা আমরা এই শীটে আসার আগে আমরা একটু আলোচনা করি যে আপনার ডিক্রি কি, আদেশ কি, রায় কি। একটা দেওয়ানি মামলার শুরু হয় বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে, অর্থাৎ বাদী যে কারণে মামলাটা দায়ের করে। একটা দেওয়ানি মামলা আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 9 ধারায় বলছে দেওয়ানি মামলা হতে পারে সম্পত্তি সম্পর্কিত আর কি, অধিকার সম্পর্কিত, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, মনে রাখেন। সো দেওয়ানি মামলা যে কোনো মামলা, টাকা আদায়ের মামলা হতে পারে, তারপরে আপনার চুক্তি বাস্তবায়নের মামলা হতে পারে, দখল পুনরুদ্ধারের মামলা হতে পারে, অনেক ঘোষণামূলক মামলা হতে পারে, অনেক প্রকারের মামলা হতে পারে। তো বাদী যে আর্জি দাখিলের মাধ্যমে তার মামলায় কি প্রতিকার চায়, মামলাটা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের পরে বিবাদী পায় সমন। সমন পাওয়ার পর বিবাদী দেয় লিখিত জবাব। লিখিত জবাবের পরে আপনার উভয় পক্ষ হাজির হয়। হাজির হওয়ার পরে এডিআর এ যায়। এডিআর মানে এডিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো হলো, না হইলে ইস্যু গঠন হয়। ইস্যু গঠনের পর 30 ধারা, 30 ধারা হচ্ছে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। 30 ধারার পরে হচ্ছে এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, মানে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। তারপরে আছে পারেন্টারি হিয়ারিং, চূড়ান্ত শুনানি। তারপরে হচ্ছে এফপিএস, ফার্দার পারেন্টারি হিয়ারিং। তারপরে হচ্ছে আপনার আর্গুমেন্ট। তারপরে হচ্ছে আপনার জাজমেন্ট মানে রায়। তারপরে হচ্ছে কি ডিক্রি। ডিক্রি। তাহলে একটা দেওয়ানি মামলার শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আর সমাপ্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রি প্রদানের মাধ্যমে। এবং ডিক্রির মাধ্যমে মামলার কোন পক্ষের অধিকার, অর্থাৎ বাদীর অধিকার বা বিবাদীর অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। বুঝতে পারছেন? তাহলে ডিক্রিটা একেবারে সব মামলা কি শেষ পর্যায়ে গিয়ে, ডিক্রির মাধ্যমে মামলার পক্ষগণের অধিকার কি হিসেবে নির্ধারিত হয়? চূড়ান্তভাবে নির্ধারিত হয়। তাহলে ডিক্রিকে বলা যেতে পারে যে আদালতের এমন একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষগণের অধিকার কি চূড়ান্তভাবে নির্ধারিত হয়। অথবা বলা যেতে পারে যে আরজি দাখিলের মাধ্যমে আদালত যে সিদ্ধান্ত দেয় আরজির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটাকে কি বলে? ডিক্রি। আচ্ছা, এখন একটা মামলা চলমান থাকা অবস্থায়, মামলা চলতেছে, ধরেন যে সমন পেল বিবাদী, বিবাদী সমন পাওয়ার পর নর্মালি বিবাদীর লিখিত জবাব দাখিলের সময় হচ্ছে 30 কার্য দিবস। তো 30 কার্য দিবসের মধ্যে সে লিখিত জবাব দাখিল করতে পারে নাই, তখন সে আদালতে যে সময় আবেদন প্রার্থনা করছে যে ওনার, যে আমার যৌক্তিক কারণ আছে, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে 30 দিনের মধ্যে লিখিত জবাব দিতে পারি না, আমার আরো সময় দেওয়া হোক। আদালত তার সময় দেখ বা না দেখ, তার দরখাস্তের প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত তো দিবে। মামলা চলাকালীন সময়ে বাদী বা বিবাদী যে বিভিন্ন দরখাস্ত করে, এই দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দেয় সেটাই কি বলে? আদেশ। অর্থাৎ মঞ্জুর করলেও আদেশ, আবার কি না মঞ্জুর করলেও আদেশ। তাহলে আমার বলা যেতে পারে যে মামলা চলাকালীন সময়ে বিভিন্ন দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্তগুলো দেয় সেটা কি বলে? আদেশ। আর আরজির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটা কি? ডিক্রি। আর ডিক্রিটা দেয় কখন গিয়ে? একেবারে শেষ পর্যায়ে গিয়ে। ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার কিভাবে নির্ধারিত হয়? আদেশের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ডিগ্রি নর্মালি কতিপয় ডিগ্রি ছাড়া, 4-5টা 3-4টা ডিগ্রি আছে, এই ডিগ্রি গুলো ছাড়া বাকি সব ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। কোনটা কোনটার বিরুদ্ধে আপিল করা যায় না আমি একটু বলি, দেখেন। সুনির্দিষ্ট প্রতিকায়নের 9 ধারার মামলায়, 9 ধারার মামলায় যদি কোনো ডিগ্রি দেয়, এটার বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। এছাড়া আপিল আদালত যদি কোনো ডিগ্রি দেয়, মানে আপিল আদালত যে সিদ্ধান্তটা দিল, ডিগ্রিটা দিল, এটার বিরুদ্ধেও কি আপিল করা যায় না।
সোলে ডিক্রির বিরুদ্ধে 23 আদেশের 3 বিধিতে উভয় পক্ষ আপস মীমাংসা করে যে ডিক্রি দেয় এটার বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না। আর একটা হলো মধ্যস্থতার ডিক্রি। কি মধ্যস্থতা আমরা একটু পরে পড়বানি, মেডিয়েশন, মেডিয়েশনে ডিক্রির ক্ষেত্রেও যদি কোনো ডিক্রি দেয় আপিল করা যায় না। আর কিছু ক্ষেত্রে আপনার স্মল কজ প্রদত্ত যদি কোনো সিদ্ধান্ত দেয় কিছু ক্ষেত্রে সেটার বিরুদ্ধেও আপিল করা যায় না। তাহলে এই 5টা ডিক্রি ছাড়া আর সকল ডিক্রির বিরুদ্ধে কি, দুনিয়াতে যত ডিক্রি আছে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এই আদেশ সম্পর্কে বলছে। 43 আদেশে আছে 25টা আদেশ। কয়টা আদেশ? আর 104 ধারায় আছে 3টা আদেশ। এই 25 আর কত 3 28, এই 28টা আদেশ ছাড়া আর কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডিক্রি আর আদেশ সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা আসি যে রায় কাকে বলে। রায়, রায় রায় হচ্ছে যে একটা ডিক্রি বা আদেশ কেন দিল। ডিগ্রির মাধ্যমে তো এক পক্ষ জিতছে এক পক্ষ হারছে, শুধু এই কথাই থাকে। কিন্তু এই ডিগ্রিটা কেন বাদীর পক্ষে গেল, যে PW1 বাদীর 1 নাম্বার সাক্ষী এই কথা বলছে, যে রায় এই কথা বলছে, PW2 এই কথা বলছে, PW3 এই কথা বলছে, বিবাদী পক্ষের 1 নাম্বার DW1 এই কথা বলছে, DW2 এই কথা বলছে, স্থানীয় তদন্তে এই জিনিস পাওয়া গেছে, স্থানীয় পরিদর্শনে এই জিনিস পাওয়া গেছে, আর্গুমেন্টে বাদী পক্ষের আইনজীবী এই কথা বলছে, সর্বোপরি বিস্তারিত যে বর্ণনা, এতে ডিগ্রিটা কেন দিল এই যে বিস্তারিত বর্ণনা, এটা কি বলে রায়। তো রায় যে শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে দেয় বিষয়টা না, তা না, আদেশের ক্ষেত্রেও কি দেয়, রায় দেয়। আপনি যখন ধরেন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ উনি মঞ্জুর করে নাই, কি করে দিছে, নামঞ্জুর। তার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় এটা তো আদেশ, মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক এটা কি আদেশ। আর আমরা জানি 39 আদেশের যতগুলো 1, 2, 4, 10 4টা বিধি আপিলযোগ্য আদেশ। এখন যে এই সংক্ষুব্ধ হোক সে উচ্চ আদালতে আপিল করবে না ওই আদেশের বিরুদ্ধে। আপিল করলে কি সে নিজে আপিল করলে হবে, এই আদেশের কি নকল তুলতে হবে না? ওই নকলে তো লেখা থাকে অমুক তারিখে অমুক আপিল অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে আদালত সবকিছু শুনে মিলা আদেশ অমুকের পক্ষে দেয় অমুকের বিপক্ষে দেয়, এই যে যে বিস্তারিত বর্ণনা ওটা আদেশের কি রায়। বুঝতে পারছেন? তাহলে রায় কিসের হইতে পারে, আদেশেরও হতে পারে, আবার কি ডিগ্রিরও হতে পারে। নরমালি এটা মনে রাখবেন যে একটা রায় তে উল্লেখ থাকে ওই আদেশটা কেন দেয়া হলো বা ওই ডিগ্রিটা কি কেন প্রদান করা হলো, এই যে যে বিস্তারিত যে বর্ণনা এটাকে কি বলে রায়। তাহলে আমি আপনাদের সাধারণত এই যে একটা খেলা দিয়ে বুঝাই, ফুটবল খেলা ক্রিকেট খেলা দিয়ে বুঝাই। ধরেন এইভাবে চিন্তা করেন যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলায় ব্রাজিল আর্জেন্টিনা। তা ব্রাজিল ধরেন বাদী, আর্জেন্টিনা কি বিবাদী, যাই হোক না কেন ম্যাচ শেষে এক দল তো জয় লাভ করছে। এই যে যে জয় লাভ করলো এটা হলো ডিগ্রি। এক পক্ষ জিতছে আর এক পক্ষ কি হারছে, এটা হলো কি ডিগ্রি। আর ওই যে যে ম্যাচ শেষ হওয়ার পরে স্কোর কার্ড দেখায় যে অমুক এত কটা ফাউল করছে, আর্জেন্টিনা এত কটা ফাউল, ব্রাজিল এত কটা ফাউল, লাল কার্ড এই কয়টা, গোল এই কয়টা, অমুক সময় বিরতিতে গেছে, এই যে যে বিস্তারিত বর্ণনা, এই বর্ণনা দেখে তো আমরা জানতেছি যে অমুক দল জিতছে। এই যে যে বিস্তারিত বর্ণনা এটা কি বলে রাইট। তাহলে আদেশ কি, যে ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত ওই পেনাল্টি দিতে কি দেয় নাই, ফাউলের আদেশ, কর্নার কিকের সিদ্ধান্ত, থ্রো ইনের সিদ্ধান্ত, সাবস্টিটিউশন, প্লেয়ার যে চেঞ্জ করতেছে, এইগুলা সব কি আদেশ। বুঝতে পারছেন? তাহলে সহজভাবে বলা যেতে পারে যে একটা মামলার যে আরজি দাখিলের মাধ্যমে শুরু হয় আর ডিগ্রি প্রদানের মাধ্যমে কি শেষ হয়, অর্থাৎ ডিগ্রির মাধ্যমে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। অপরদিকে একটা মামলা চলাকালীন সময়ে যে বিভিন্ন যে সিদ্ধান্তগুলো দিয়ে থাকে দরখাস্তের প্রেক্ষিতে সেটাকে বলে কি আদেশ। আর আদেশ বা ডিগ্রি কেন প্রদান করতেছে এই যে বিস্তারিত যে বর্ণনা এটাকে কি বলে রায়। তানভীর সাহেব, আচ্ছা আমরা ভূমিকায় চলে আসি। দেখেন একটি দেওয়ানি মোকদ্দমার শুরু শুরু হয়, লেখেন শুরু হয়, একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে এবং শেষ হয় আদালত কর্তৃক ডিগ্রি প্রদানের মাধ্যমে। ডিগ্রির মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমার পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। অপরদিকে একটি দেওয়ানি মোকদ্দমা চলাকালে পক্ষগণ, আন্ডারলাইন করেন দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন দরখাস্ত দাখিলের মাধ্যমে বিভিন্ন প্রতিকার প্রার্থনা করে। যে কোনো দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত প্রদান করে তাকে কি বলে আদেশ, তাকে আদেশ বলে। আদেশ বা ডিক্রি কেন বা কি কারণে প্রদান করা হলো সেই ভিত্তি সময়ের বর্ণনাকে কি বলে
বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি যে ডিক্রির সংজ্ঞা। দেওয়ানি কার্যবিধি 1908 আন্ডারলাইন করেন 2-2 ধারা অনুসারে ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা আন্ডারলাইন করেন চূড়ান্ত ভাবে মকদ্দমার বিতর্কিত গোল দিবেন সমগ্র বা যে কোনো বিষয়ে সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করে। সমগ্র বিষয় সম্পর্কেও চূড়ান্ত ভাবে নির্ধারণ করতে পারে, আবার কি যে কোনো বিষয় সম্পর্কেও মানে যে কোনো একটা বিষয় সম্পর্কেও চূড়ান্ত ভাবে নির্ধারণ করতে পারে। তাহলে যদি বলে ডিগ্রির সংখ্যা দিচ্ছে কততে ভাই? 2-2 2-2। এখন আসি আমরা, দেখেন যে 2-2 ধারা অনুযায়ী আদালতের কোনো সিদ্ধান্ত ডিগ্রি হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? অবশ্যই আন্ডারলাইন করেন, একটা বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে। এটা কি সিদ্ধান্ত? বিচারিক, মানে বিচার কার্যক্রম করে এই সিদ্ধান্তটা দিছে। তারপর দেখেন এমন বিচারিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে। এটা আনুষ্ঠানিক ভাবে দিছে, উভয় পক্ষ উপস্থিত ছিল, অনানুষ্ঠানিক না, অবশ্যই কি আনুষ্ঠানিক। এমন সিদ্ধান্ত মকদ্দমার বিরোধীয় সকল বিরোধীয় এই এইটা কেটে ভাই ওটা কেটে অন্তঃস্থ লাগেন বিরোধীয় বিরোধীয় কি বলেন তো? আচ্ছা একটু ওয়েট করেন, দাঁড়ান একটু একটু। তা দেখেন, তাহলে যেখানে আমরা ছিলাম যে একটা কি থাকতে হবে, বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে। তারপরে আমরা পেলাম আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে। তারপরে পেলাম এমন সিদ্ধান্তের মকদ্দমা বিরোধীয় সকল বা যে কোনো একটি বিষয়ের পক্ষগণের অধিকার কি চূড়ান্ত ভাবে নির্ধারণ করবে, আর এমন নির্ধারণ অবশ্যই চূড়ান্ত প্রকৃতির হতে হবে। মানে আপনি যে সিদ্ধান্ত, এটা মানে সংজ্ঞা থেকেই আমরা শর্ত বা উপাদান আমরা কি পেতে পারি। উদাহরণটা দেখেন, উদাহরণ যে ক্ষয়ের বিরুদ্ধে আন্ডারলাইন করেন একটা চুক্তি বাস্তবায়নের মামলা করছে। কি মামলা করছে? চুক্তি বাস্তবায়নের। ঠিক আছে, বিচার শেষে সিদ্ধান্ত দেয় যে খ ক কে বিক্রয় চুক্তি অনুযায়ী জমিটা অর্পণ করবে। মানে বিচার শেষে সিদ্ধান্ত দিছে যে বিবাদী ছিল খ, সে জমিটা অর্পণ করবে চুক্তি অনুযায়ী কাকে? ক কে। তার মানে ডিক্রি হয়েছে কর পক্ষে, বুঝতে পারছেন? যেহেতু আদালতের এই সিদ্ধান্ত পক্ষসমূহের বিরোধ নির্ণয় করেছে, এটা এটা একটা কি ডিক্রি। এখন আমরা যদি দেখি যে ডিক্রির প্রকারভেদ, ডিক্রি মোটামুটি আমাদের যে 2-2 ধারা আছে, 2-2 ধারা অনুযায়ী ডিক্রি 3 প্রকারের হতে পারে। ওই রস্যুটা কেটে দেন, 3 প্রকারের হতে পারে। 1 নম্বরে দেখেন প্রাথমিক ডিক্রি, 2 নম্বরে চূড়ান্ত ডিক্রি, 3 নম্বরে আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিক্রি। তাহলে ডিক্রি কয় প্রকার ভাই? 3 প্রকার। আচ্ছা, এখন আমরা চলে এসে দেখেন আদেশে। ডিক্রি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? ডিক্রি না, আদেশ দেখেন। নর্মালি আমরা জানি যে আদেশ কিসের প্রেক্ষিতে আদেশ দেয় বলেন তো? কিসের প্রেক্ষিতে? দরখাস্তের প্রেক্ষিতে দেয় কি আদেশ। আর আদেশ কি মামলা একবারে শেষে দেয়? কখন দেয়? কখন দেয়? মামলা চলমান থাকা অবস্থায়। দেখেন আদেশ দেওয়ানি কার্যবিধি 1908 দেওয়ানি কার্যবিধি 1908 2-14 অনুযায়ী, 2-14 আন্ডারলাইন করেন, 2-14 অনুযায়ী আদেশ হলো আদালতের এমন সিদ্ধান্ত যা ডিক্রি নয়। আদেশ হলো আদালতের এমন সিদ্ধান্ত যা কি ডিক্রি নয়। সাধারণত মকদ্দমা চলাকালে, আন্ডারলাইন করেন, সাধারণত মকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার আদেশ প্রদান করে থাকে। তো মামলা যখন চলমান থাকে ওই সময় আদালত বিভিন্ন প্রকার আদেশ প্রদান করে থাকে। আদেশের মাধ্যমে মকদ্দমার, আন্ডারলাইন করেন, পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না। আদেশের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় হয় না। যেমন দেখেন রায়ের পূর্বে ক্রোকের আদেশ, তারপরে কি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ইত্যাদি। এখন দেখেন আপনি না বুঝে 2-2 একেবারে মুখস্থ করে মুখে ফেনা ফেনা তুলে ফেলছেন, বা 2-14 এগুলো না বুঝে আপনি বরং বুঝলে আরো অনেক কিছু লিখতে পারেন। আপনি অনেক ভাবে সাদাই লিখতে পারেন যে একটা মামলা শুরু হয় আরজি দেখলের মাধ্যমে, আরজি দেখলে প্রেক্ষিতে মামলা অমুক 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 স্টেজ গিয়ে একবার শেষ পর্যায়ে যায় দেয় কি ডিগ্রি। তাহলে ডিগ্রির মাধ্যমে একটা মামলার পক্ষগণের অধিকার কি চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। আর অনেক কথা আমি লিখতে পারেন। আবার আদেশের ক্ষেত্রে বলতে পারেন যে মামলা চলাকালীন সময় পক্ষগণ বাদী বা বিবাদী বিভিন্ন সময় কি বিভিন্ন দরখাস্ত করে, দরখাস্তের প্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দেয় তাকে কি বলে? আদেশ। আচ্ছা, তাহলে ডিগ্রির সংজ্ঞা দিচ্ছে কততে ভাই? 2-2। আর আর 2-14 কি আদেশ।
দেখেন 2-14 ধারা অনুযায়ী আদালতের কোন সিদ্ধান্ত আদেশ হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি সিদ্ধান্ত দেখেন? মকদ্দমা চলাকালে, এই সিদ্ধান্তটা দিতে হবে কখন? মামলা চলাকালে। পরেরটা দেখেন, আদেশের কার্যকারিতা কি হবে না? চিরস্থায়ী হবে না। আর কোন পক্ষের অধিকার চূড়ান্ত ভাবে কি নির্ধারণ করবে না। তাহলে অবশ্যই আদেশটা দিতে হবে আহ কখন? মামলা চলাকালে। এটা কি হবে না? চিরস্থায়ী হবে না। আর কি হবে না? নির্ধারণ করবে না। প্রকারভেদে চলে আসে আমরা, দেখেন প্রকারভেদ। তো আদেশ সাধারণত দুই প্রকারের হতে পারে। কয় প্রকারের? একটা আছে দেখেন আপিলযোগ্য আদেশ। আর সকল প্রকার আপিলযোগ্য আদেশ সম্পর্কে বলছে কততে? দেওয়ানি কার্যবিধি 43 আদেশ আর কত ধারা? 104 ধারা। আর একটা আছে কি আপিল অযোগ্য আদেশ। তার মানে আপিল অযোগ্য আদেশ সম্পর্কে বলছে কত আদেশে? নির্দিষ্ট করে লেখা নেই। কি হলো? গরমে ক্লাস করতে আসেন না, বাসায় বসে এসিতে থাকেন, আর এখন ঠান্ডা লেগে গেছে। দেখেন দেখেন। আচ্ছা রায় দেখেন, রায় জাজমেন্ট। তাহলে আদেশ আর ডিক্রি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন ভাই? আ, তাহলে আমরা রায়ে দেখি। দেখেন দেওয়ানি কার্যবিধি 1908 আন্ডারলাইন করেন 2-9 অনুযায়ী। 2 কত? 9। ডিক্রি বা আদেশের ভিত্তি সমূহের বর্ণনাকে কি বলে? রায়। মানে একটা ডিক্রি বা আদেশ কেন দেওয়া হলো, এই যে এটা যে কারণগুলো আপনারা দেখবেন যে রায় মাঝে মাঝে ওই যারা যারা সিভিল লয়ার আছে তাদের কাছে যায় রায় পড়বেন, দেখবেন যে ওই রায়ে বলা থাকে যে তার পক্ষে কেন এই আদেশটা গেল বা কেন এই ডিগ্রিটা প্রদান করা হলো, বিস্তারিত বর্ণনা থাকে। অর্থাৎ একটি ডিগ্রি বা আদেশ কেন প্রদান করা হলো তাকে কি, তা কোথায় উল্লেখ থাকে? রায়ে উল্লেখ থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিগ্রি, আদেশ আর রায়। এখন আমরা আলোচনা করব ডিগ্রি, আদেশ আর রায়ের মধ্যে পার্থক্য। এটা নামাজ শেষে শুরু হবে, সমস্যা নাই, আজকে আমরা পুরোটা শেষ করেই যাব। তো নামাজ শেষে 10 মিনিট বিরতি। যারা যারা সেম লিঙ্কে জয়েন করবেন, একই লিঙ্ক, 10 মিনিট পরে লিঙ্কে জয়েন করবেন। বিরতির পর ক্লাস শুরু করে। দেখেন আমরা ডিগ্রি, আদেশ এবং রায়ের মধ্যে পার্থক্য প্রশ্নে আসছিল, কিন্তু শুধু কি রায় আর ডিগ্রির মধ্যে পার্থক্য, কিন্তু আমরা জানবো কি ডিগ্রি, আদেশ আর রায়ের মধ্যে পার্থক্য, যাতে যে কোনো পার্থক্য যদি আসে আমরা কি করতে পারি, লিখতে পারি। তো প্রথম যেটা দেখেন আমরা, আপনারা পরীক্ষা যখন দিবেন তখন এই ছক আকারে লেখার দরকার নাই। তখন লিখবেন কিভাবে? ওই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই ছক আঁকতে গেলে আরো দেরি হয়ে যায়। এবং ছক আঁকতে গেলে আপনারা অনেকে ওই ধরেন ডিক্রি লেখছেন এই পর্যন্ত, আদেশ লেখছেন এইটুক, আবার রায় এতটুক, কিন্তু নিয়ম হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি ওই পর্যন্ত জায়গা রাখতে হয়। অনেকে লেখেন কি ওই একের সাথে এক, একের সাথে এক মিলে না, অনেকের দেখলো ডিগ্রির 2, 3, 4 হয়ে গেছে, রায় আদেশের কম বেশি এরকম মিলাইতে পারেন না। তো তারপরে যে যেটা কমফোর্টেবল ফিল করে লেখেন, বাট আমার সাজেশন হচ্ছে যে আপনারা ওই ছক আঁকার দরকার নাই, এক দিয়ে এইভাবে লিখে দেন। তো দেখেন প্রথম যেটা হচ্ছে যে সংজ্ঞাগত সংজ্ঞা, আমরা যা জানি ওখানে যে সংজ্ঞা পড়ছি সেটাই হুবহু তাই, যে ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা চূড়ান্তভাবে বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার কি, পরের পেজে আছে, চূড়ান্তভাবে নির্ধারণ করে। আচ্ছা, এবার আমরা আদেশে আসি। দেখেন যে আদেশ, আদেশ আদেশ হলো আদালতের এমন সিদ্ধান্ত যা কি ডিক্রি নয়। সাধারণত মকদ্দমা চলাকালে আদালত বিভিন্ন প্রকার আদেশ প্রদান করে থাকে। আদেশের মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। রায় দেখেন, রায়ের সংজ্ঞা দিলাম, ডিক্রি বা আদেশের ভিত্তিসমূহের বর্ণনারে কি বলে? রায়। অর্থাৎ একটি ডিক্রি বা আদেশ কেন প্রদান করা হলো তার রায়ে কি থাকে? উল্লেখ থাকে। 1 নাম্বার। 2 নাম্বারে দেখেন অধিকার, অধিকার অধিকার নির্ণয়। ডিক্রির মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার আন্ডারলাইন করেন চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। ডিক্রির মাধ্যমে কি হয়? চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। পরেরটা দেখেন আদেশ, আদেশের মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না। তাহলে চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় কিসের মাধ্যমে? অপরদিকে এখানে বলতেছে ডিক্রি বা আদেশ প্রদানের কারণ সমূহ কিসে উল্লেখ থাকে? রায়ে উল্লেখ থাকে। অর্থাৎ যদি আদেশ, আদেশের রায় হয় তাহলে চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে না, আর যদি ডিক্রির রায় হয় তাহলে কি চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রকারভেদ দেখেন। প্রকারভেদ, ডিক্রি সাধারণত 3 প্রকার হতে পারে: প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি, আংশিক প্রাথমিক আর আংশিক কি চূড়ান্ত। অপরদিকে
আদেশ কয় প্রকার? দুই প্রকার দেখেন, আপিল যোগ্য আর কি আপিল অযোগ্য। আর রায়ের কোনো প্রকার ভেদ নাই। বা এভাবে বলতে পারেন, প্রকার ভেদ যদি বানাইতে চান, যে আদেশের রায় আর একটা কি ডিক্রির রায়। আচ্ছা, প্রদানের সময় দেখেন, প্রদানের সময় মকদ্দমার চূড়ান্ত পর্যায়ে ডিক্রি প্রদান করা হয়, অর্থাৎ ডিক্রির মাধ্যমে বিচারিক আদালতের বিচার কার্যক্রমের সমাপ্তি ঘটে। ডিক্রি প্রদান করা হয় কখন ভাই? একেবারে মামলার কি শেষ পর্যায়ে, ইভেন রায়ের পরে দেয় কি ডিক্রি। আর ডিক্রির একটা বিচারিক আদালতে তো আর্জি দাখিলের মাধ্যমে শুরু হচ্ছে, তাহলে বিচারিক আদালতের কার্যক্রম শেষ হয় কিসের মাধ্যমে? ডিক্রি প্রদানের মাধ্যমে। অপরদিকে দেখেন যে মকদ্দমা চলাকালে কি প্রদান করা হয়? আদেশ প্রদান করা, অর্থাৎ যখন মামলা চলে ওই মুহূর্তে প্রদান করা হয় কি আদেশ। তারপরে দেখেন ডিক্রি বা আদেশের পূর্বে রায় প্রদান করা হয়, মানে ডিক্রি বা আদেশের পূর্বেই তো অ্যাকচুয়ালি কি দেয়? রায় দেয়। দেখেন, আচ্ছা, এবার আছেন 5 নম্বরে আপিল যোগ্যতা। আপিল যোগ্যতা, আপিল যোগ্যতা যে সাধারণত কতিপয় ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। এখন আমি আপনাদের কিন্তু কোথাও মানে লিখিত আকারে পড়াই নাই যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু মুখে একাধিকবার বলছি। কারণ পরীক্ষায় প্রশ্ন আসলো যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, পারবেন না লিখতে? কি কি? ওই যে 16 ডিগ্রির বিরুদ্ধে যায় না, মধ্যস্থতা ডিগ্রির বিরুদ্ধে যায় না, 9 ধারার কি 9 ধারার সুনির্দিষ্ট পত্রিকায় 9 ধারার মামলায় ডিগ্রি দিলে যায় না, তারপরে আপিল আদালত যদি কোনো ডিগ্রি দেয় সেটার বিরুদ্ধেও কি যায় না। জি, বুঝতে পারছেন? তাহলে সব জিনিসে যে হুবহু বাঁধবে বিষয়টা তা না। তারপরটা দেখেন যে আর একটা জিনিস হচ্ছে কি, আপনারা তো এই চাকরির পরীক্ষা কখনো ক্লাসের পরীক্ষার মতো হয় না ভাই। আমি তো জীবনে বহুবার দিছি, মানে খুব কম হবে, মানে ক্লাসে ধরেন আপনারা যা পড়ে গেছেন তাই পাচ্ছে, 100% যাই কি লিখে দিয়ে আসছেন। কিন্তু এই সব পরীক্ষায় আপনি যদি আগের যেভাবে দিয়েছেন স্কুল কলেজ ওরকম মনে করেন, এইভাবে হবে না, এইভাবে খুব কমই হবে। তো এই পরীক্ষা যা হওয়ার, ওই যে আমিও আপনাদের বলছিলাম যে যদি মনে করেন যে 4টা প্রশ্ন কমন করছে তাহলে ধরে নেবেন কি আপনার পরীক্ষা ভালো হচ্ছে। কিন্তু অনেকেই লিখে আসতে পারেন নাই, বা অনেকের ব্যাড লাক, সর্বোপরি হয় নাই। যাই হোক, হ্যাঁ, তারপরটা দেখেন 43 আদেশে উল্লেখিত 25টি আদেশ। 43 আদেশে কয়টা আদেশ আছে? আর 104 দ্বারা উল্লেখিত 3টি আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে যদি বলি যে আপিল করা যায়, 43 আদেশে কয়টা আছে আদেশ? 25টা। আর 104 দ্বারা অ্যাকচুয়ালি 3টার মতোই আছে। তাহলে এই 28টা আদেশের বিরুদ্ধেই কি আপিল করা যায়, আর কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। পরেরটা দেখেন, আহ, আপিলযোগ্য ডিক্রি বা আদেশের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ রায়, ওই ডিক্রিটা যে রায়, ডিক্রিটা যদি আপিলযোগ্য হয় তাহলে আপিল করা যাবে। আর আদেশটা যদি কি আপিলযোগ্য হয় তাহলে আদেশের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। ইংরেজি প্রতিশব্দ দেখেন, ডিক্রিকে ইংরেজিতে কি বলে? ডিক্রি। আদেশকে ইংরেজিতে কি বলে? অর্ডার। রায়কে ইংরেজিতে বলে কি? এখানে একটা জিনিস উল্লেখ দেখেন, যে ইউ ডি জি, জির পরে কিন্তু ই নাই, এই দিয়েন না যেন আবার। শুধু জাজ বানানে যে ইউ ডি জি আছে, বাট যখন জাজমেন্ট লিখবেন তখন কিন্তু আর ওইটা থাকবে না। আর সবশেষে যেটা যদি আমরা দেখি, দেখেন যে ধারাগত যে দেওয়ানি কার্যবিধির 2-এর 2 ধারায় ডিগ্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে। আর দেওয়ানি কার্যবিধির কত? 2-এর 14 ধারায় আদেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। আর দেওয়ানি কার্যবিধির কত? 2-এর 9 ধারায় কিসের সংজ্ঞা? রায়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তো যদি আপনাদের রায়, ডিক্রি, আদেশ নিয়ে কোনো কিছু আসে, আশা করি ইনশাল্লাহ পারা যাবে। আর ডিগ্রির ক্ষেত্রে 2টা জিনিস এখানে আমি বলি নাই, সেটা হচ্ছে যে ডিম ডিগ্রি, প্রিলিমিনারিতে আমরা পড়ছি যে ডিগ্রির যে শর্তাবলী, আমরা জানি যে ডিগ্রি প্রদান করা হয় কখন গিয়ে একেবারে মামলার শেষ পর্যায়ে। কিন্তু 2টা ডিগ্রি আছে, যে ডিগ্রির যে প্রচলিত যে শর্তাবলী আছে সেই শর্তাবলী যদি নাও মেলে তবুও সেই 2টা কি ডিগ্রি। যেরকম আরজি খারিজ, আপনি আরজি দিচ্ছেন, তামাদি মেয়াদ নাই, আরজি দাখিলের 2 দিন পরে আরজি কি করতে পারে? খারিজ করতে পারে। তাহলে বলতে পারেন আরজি খারিজ তো কিছুই হলো না, শুনানি টুনানি কিছুই হলো না, তবুও আরজি খারিজ করতে পারে। এটাই হচ্ছে কি ডিম ডিগ্রি, বিবেচিত ডিগ্রি বা ডিম ডিগ্রি। আর একটা হচ্ছে কি প্রত্যার্পণ বা রেস্টিটিউশন। প্রত্যার্পণ বা রেস্টিটিউশন আজকে পড়বো, এখানে আছে, সমস্যা নেই। তো এরপরে আমরা যে প্রশ্নটা পড়তেছিলাম এটা খ নাম্বার। দেখেন আমরা একটু প্রশ্নে চলে আসি, প্রথম পেজে চলে আসেন, দেখেন খ নাম্বার। দেওয়ানি কার্যবিধির 20 ধারার 20 ধারা 20-এর বিধান আলোচনা করুন।
সরকারি কর্মচারী টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে। একটু বুঝেন, আমরা দেওয়ানি কার্যবিধির 20 ধারা কখন করছিলাম? আঞ্চলিক এখতিয়ারের ক্ষেত্রে পড়ছিলাম। আমি আপনাদের একটু মনে করাই দেই, আঞ্চলিক এখতিয়ার, ওই যে এখতিয়ার পড়ছিলাম, এখতিয়ার 3 প্রকার। এখতিয়ার 3 প্রকার। বিষয়গত এখতিয়ার ছিল 19, বিষয়গত এখতিয়ার ছিল দেওয়ানি কার্যবিধির 9 ধারা। আর্থিক এখতিয়ার ছিল দেওয়ানি কার্যবিধির 6, 15 আর সিভিল কোর্টস অ্যাক্টের 18 থেকে 21। 18 থেকে 21। আর আঞ্চলিক এখতিয়ার ছিল দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20। 16 থেকে 20। তার ভিতর 16, 17, 18 এই তিনটা হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। যে 16তে বলছিল স্থাবর সম্পত্তি যেখানে মামলা কি সেখানে। 17তে বলছিল স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় হয়, অবস্থান যদি কি হয় নিশ্চিত, তাহলে যে কোনো এক জায়গায়। 18তে বলছিল স্থাবর সম্পত্তির অবস্থান যদি কি হয় অনিশ্চিত, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হবে। 19 ধারা ছিল ব্যক্তি আর ক্ষতিপূরণ বা স্থাবর সম্পত্তি, নাকি যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায়, অথবা যে জায়গায় বিবাদী বাস করে বা ব্যবসা করে কি সেই জায়গায়, দুই জায়গায় যে কোনো এক জায়গায়, বা যদি 4-5 জায়গাও হয় কি যে কোনো এক জায়গায়। এটা হলো 19। আর 20 ধারায় বলছিল কি অন্যান্য মামলার ক্ষেত্রে। অন্যান্য মামলার ক্ষেত্রে 19 ধারার মতোই, যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে, অথবা বিবাদী যে জায়গায় বাস করে কি সেখানে। এটাই তো ছিল আমাদের কত ধারা? 20 ধারা। ওই যে একটা ওখানে একটা উদাহরণ ছিল, আপনাদের মনে আছে কিনা, যে করিম ব্যবসা করে ঢাকায়, কবির ব্যবসা করে চট্টগ্রামে। কবির বলছিল যে করিমের কাছে, যে করিম তুমি ঢাকা থেকে আমার কিছু মাল পাঠাই দাও। ঢাকা থেকে সে বিমানে মাল পাঠাই দিছে, কিন্তু করিম আর টাকা পয়সা দেয় নাই। এখন কবির মামলা, এখন করিম মামলা করবে কোথায়? ঘটনা ঘটছে ঢাকায়, আর মাল পাঠাই, আর বিবাদী বাস করে কোথায়? চট্টগ্রামে। তাহলে মামলা কোথায়? ঢাকা অথবা চট্টগ্রামের যে কোনো এক জায়গায়। মনে আছে 20 ধারা? আচ্ছা। আচ্ছা, এখন তাহলে দেখেন ওকে, কিছু হবে না, একটু খুলে। এখন তাহলে দেখেন যে আহ সরকারি, তাহলে 20 ধারা আমরা তো পড়বো, তার আগে একটু আলোচনা করলাম। দেখেন সরকারি কর্মকর্তা টর্ট, টর্ট শব্দটা বললেন, টর্ট। আপনাদের এলএলবি তে কি টর্ট ছিল, ল অফ টর্ট ছিল, পড়তেন না ছিল না? হ্যাঁ, টর্ট, টর্ট কি বলেন দি? টর্ট হচ্ছে সিভিল রং, মানে ক্ষতি, দেওয়ানি ক্ষতি। কি বলেন? মানে টর্টের কারণে ধরেন ওই আপনি একজনকে বাজে কথা বলছেন, এখন সে মানহানির মামলা, ক্ষতিপূরণের মামলা করবে। সে যে ক্ষতি হয়েছে, তার যে ক্ষতিটা হয়েছে, টর্ট। আপনি উচ্চ স্বরে গান বাজাচ্ছেন, আপনার প্রতিবেশীর ক্ষতি হয়েছে, এগুলো হচ্ছে কি টর্ট। বা আপনার নর্মালি যে দেওয়ানি যে ক্ষতি রিলেটেড যে মামলা, সেগুলোর এই বলে কি টর্ট। এখন কোন সরকারি কর্মকর্তার কারণে যদি টর্ট জাতীয় কার্যকলাপের জন্য, সরকারি কর্মকর্তার কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সরকারি কর্মকর্তা ধরেন গোপালগঞ্জ থানার ওসি আপনার অকথ্য ভাষায় গালাগালি করবে, এখন আপনি মানহানি, তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন। এটাই এক ধরনের দেওয়ানি ক্ষতি, টর্ট। এই মামলাটা আপনি কোথায় করবেন? এগুলো বলছে সরকারি কর্মকর্তা টর্ট জাতীয় কার্যক্রমের জন্য ক্ষতিপূরণের মামলা কোথায় করা যায়, সেটা জানতে চেয়েছে আর কি। তো টর্চ জাতীয়, আমরা জানি ক্ষতিপূরণ, ব্যক্তি ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির মামলা কোথায় করে? 19 ধারায়, যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে, আর বিবাদী যে জায়গায় বাস করে কি সেখানে। তাহলে সরকারি কর্মকর্তা যে জায়গায় এই ঘটনাটা ঘটাইছে সেই জায়গায় মামলা দায়ের করতে হবে। আর অস্থাবর সম্পত্তি রিলেটেড ক্ষতিপূরণের মামলা করে কোথায়? 19 ধারায়। আঞ্চলিক একটা নির্ধারিত হয় কত ধারায়? 19 ধারায়। তাহলে আমরা চলে আসি, দেখেন ওখানে চলে আসি। আহ দেওয়ানি কার্যবিধির 20 ধারা আগে পড়ি। দেওয়ানি কার্যবিধির 20 ধারা দেখেন, দেওয়ানি কার্যবিধির 20 ধারায় অন্যান্য মোকদ্দমা দায়ের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি চান আরো আগে থেকে আনতে পারেন, আপনি বলতে পারেন যে দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারায় আহ মামলা দায়েরের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে 16, 17 এবং 18 ধারায় আলোচনা করতে কি স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমার আঞ্চলিক এখতিয়ার, এবং 19 ধারায় বলছে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত আঞ্চলিক এখতিয়ার, এবং 20 ধারায় বলেছে কি অন্যান্য মোকদ্দমা। তো দেখেন, যেসব মোকদ্দমার ক্ষেত্রে এই যে আন্ডারলাইন করেন 16 থেকে 19 ধারা প্রযোজ্য নয়, সেসব মোকদ্দমা দায়ের স্থান সম্পর্কে 20 ধারায় বলা হয়েছে। অর্থাৎ 16 থেকে 20 ধারা যেখানেই প্রযোজ্য হয় না, সেখানেই করতে হবে কত? ধারা 20 অনুযায়ী
যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে, এই যে দেখেন, বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃত পক্ষে বা স্বেচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে বা কি করে, লাভজনক করে। অর্থাৎ বিবাদী যদি একাধিক থাকে তাহলে কি, তারা প্রত্যেকে, ধরেন একজন বাস করে ঢাকায়, একজন কক্সবাজার, একজন খাগড়াছড়ি, মামলা কোথায় করা যাবে? যে কোনো এক জায়গায়। অথবা দেখেন, একাধিক বিবাদী থাকলে তাদের কোনো একজন মকদ্দমা রুজু করার প্রাক্কালে প্রকৃতপক্ষে এবং স্বচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে অথবা ব্যক্তিগতভাবে আহ লাভজনক করে, একই কথা। ওই যে যে যদি আপনার মামলা যখন দায়ের করা হবে ওই মুহূর্তে যদি তারা যে জায়গায় বসবাস করে বা ব্যবসা করে বা ব্যক্তিগতভাবে কি করে, লাভজনক কাজ করে। একটা বা লেখেন, বা বা মকদ্দমার কারণ উদ্ভব হয় সে আদালতে দায়ের করতে। তাহলে সহজ কথা, যে যে কথা বলতেছিলাম, আপনি যে জায়গায় বিবাদী বাস করে, ব্যবসা করে বা লাভজনক কাজ করে সেই জায়গায়, অথবা মকদ্দমার নালিশের কারণ উদ্ভব হয়েছে যেখানে, সেই জায়গায়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটা ব্যাখ্যা দিয়ে দিব, আমরা উদাহরণ দিয়ে দিতে পারেন। ওই ঢাকা চট্টগ্রামের উদাহরণটা, ঢাকা চট্টগ্রামের উদাহরণটা কি দিয়ে দিতে পারেন। তো ব্যাখ্যাটা যদি দেখেন যে কোনো ব্যক্তির এক স্থানে স্থায়ী বাসস্থান এবং অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করেছে বলে ধরে নিতে হবে। বুঝতে পারছেন? মানে ধরেন এক ব্যক্তি বাস করে, তার আসল বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর চাকরি সূত্রে থাকে কোথায়? ঢাকা। ঢাকা। এখন ঘটনাটা যদি বিবাদী হিসেবে সে ঘটায় কোথায়? ঢাকায় ঘটাইছে। তাহলে তার বিরুদ্ধে মামলা হলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। তাহলে বাদী এই গোপালগঞ্জেও মামলা করতে পারবে, আবার কি ঢাকায়ও মামলা করতে পারবে, যদিও গোপালগঞ্জ সেই স্থায়ী ভাবে কি থাকে না। স্থায়ী মানে স্থায়ী মানে চাকরি সূত্রে থাকতেছে ওই জায়গা, বাট অ্যাকচুয়ালি তার স্থায়ী ঠিকানা কিন্তু গোপালগঞ্জ, সেটা বুঝতেছি। মানে বর্তমানে সে গোপালগঞ্জে বসবাস করে না, বাট তার স্থায়ী বাড়ি যেহেতু এখানে, সেহেতু কি করা যাবে, মামলা করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন, কোন 2 নাম্বার, কোন কর্পোরেশন প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে তার অধস্তন কোনো কার্যালয় আছে সেই এলাকার মকদ্দমার কোনো কারণ উদ্ভব হলে তাহলে সেখানেও ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। কোন কর্পোরেশন, ধরেন গ্রাম ইনফ্রন্ট কর্পোরেশন, গ্রাম ইনফ্রন্ট কর্পোরেশনের বিরুদ্ধে আপনি এখানে যে জায়গায় যে আপনার ইয়া করছেন, এই ধরেন গোপালগঞ্জের জিপি কাস্টমার কেয়ারের একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে আপনি মামলা গোপালগঞ্জেও করতে পারবেন, অথবা কি জিপির যে প্রধান অফিস ঢাকাতেও কি করতে পারবেন। এই সদলে দিছেন? দেন দেন, আপনি দিয়েছেন তানভীর? তাহলে 20 ধারা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়ছি, কখন পড়ছি বলেন? আঞ্চলিক এখতিয়ার যখন আমরা পড়তেছিলাম সেই মুহূর্তে কি 20 ধারা পড়ছি। আচ্ছা, অনলাইনে যারা আছেন 20 ধারায় কি বলছে বলেন? অনলাইনে আপনারা যারা আছেন 20 ধারায় কি বলছে একটু বুঝেন কিনা বলেন। সোহাগ, আব্বাস, কেউ বুঝেন কিনা? বলেন, ক্লিয়ার হইলে হবে না, আপনাদের কাছ থেকে ক্লিয়ার হইতে চাই, বলেন। এই আব্বাস সাহেব বলেন যে 20 ধারা কি আছে ভাই? 20 ধারা স্যার, হ্যাঁ। 20 ধারা হচ্ছে স্যার ওই যে মানে 16 থেকে 19 পর্যন্ত যেই মানে বিষয়গুলা ওগুলার বাইরে যেগুলা
যেমন ওই যে ঢাকা চট্টগ্রামের একটা উদাহরণ দিছিলেন না, যে একজনের মালামাল ক্রয়ের জন্য মানে চুক্তিবদ্ধ হয়, তখন সে ঢাকায় মালামাল রিসিভ করে ঠিকই, কিন্তু ঢাকা থেকে মালামাল পাঠায়, বাট ওইখান থেকে সে আহ, টাকাটা ঠিক মতো পরিশোধ করে না, তখন সে ঢাকায় মামলা করতে পারবে আর চিটাগাঁও মামলা করতে পারবে। বিষয়টা কি এরকম স্যার? হ্যাঁ, দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা করতে পারবে? দুই জায়গার যে কোনো এক জায়গায়। এক জায়গায়। এক জি জায়গায়। স্যার। আশিক সাহেব, মানে অন্যান্য ক্ষেত্র আর কি, 16 থেকে 19-এর বাইরে তারা যে বিষয়গুলো আছে ওইখানে অন্যান্য যে বিষয়গুলা ওইগুলাতে আর কি মামলা করা যাবে, ওই আশিক বিষয়গুলো এই সাহেব, ধারার আওতায়। জি ধন্যবাদ আব্বাস সাহেব, আপনাকে ধন্যবাদ। তো আশিক সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আশিক সাহেব বলেন তো, যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না? স্যার, 16 ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, এবং 9 ধারা এই তামাদি আইনের 9 ধারায় যে মামলা হয় সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। তামাদি না, কোন আইন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্যার, তো আর কি? এসআর অ্যাক্টের। আর হলো 16 ডিগ্রি স্যার। দুইটা বললেন, আরো আছে আর কি? আর স্যার স্পেসিফিক বলতে পারতেছি না এই মুহূর্তে স্যার। মধ্যস্থতার ডিক্রি, মধ্যস্থতার ডিক্রি। আবার কি আপিল আদালত যদি মধ্যস্থতার কোনো ডিগ্রি ডিক্রি দেয়, আপিল আদালত ডিক্রি দিলেও কি করা ডিগ্রি যাবে না? প্রদান করে, আপিল করা এর বিরুদ্ধে আপিল করা যাবে না। তা আমরা তো অফলাইনে যারা আছি নাস্তা করতেছি, আপনাকে কি ছবি দেবো ওইগুলো? পাঠাইয়া দেন স্যার, অন্তত ছবি দেখে সন্তুষ্ট থাকি স্যার। ছবি দিলে তো স্যার যন্ত্রণা ওমারিয়া যাইব, যে কাইতামও পারলাম না, দেখে লাভ কি? মনে মনে পারবেন। তাই খাইতে খাইতে আমরা স্যার দেখি। ঢাকা থেকে গেছেন কবে স্যার গোপালগঞ্জে? বুঝি না ভাই। বলছি ঢাকা থেকে গোপালগঞ্জ কবে গেছেন স্যার? ঢাকা আসলাম কবে? আমি যাই নাই তো ঢাকা। ছবি টবি দেখলাম স্যার, ওই যে আনিস ভাইয়ের সাথে। যে আনিস সাহেব তো গোপালগঞ্জ আসছিল, আমি যাই নাই ঢাকা। তেমন মনে হইলো না তো। জি ভাই। আপনি বলছিলেন ঢাকায় আসার কথা, ওই যে ক্লাস নিলেন না, 2 ক্লাস দিলেন যে ঢাকায় আসবেন, এই জন্য বললাম। না, আমার তো ওই যে সময় হয় নাই। পরে আনিস সাহেবই আসছিল, উনি একদিন একদিন পুরো থাকেন নাই। হ্যাঁ। আহ চলে গেছে আর কি। আসছিল উনি দেখা করতে। ও আচ্ছা আচ্ছা। আপনাদেরও না দাওয়াত। আমি ভাবছিলাম, জি। আপনার ভোলায় কি এখন কারেন্ট থাকে নাকি এখনো 15-16 ঘন্টা লোডশেডিং? এখন কিছুটা থাকে স্যার, একটু কমছে। এখন তবে কয় ওই ঘন্টা? যে ঝড় বৃষ্টির দিন তো স্যার, একটু ঝড় বৃষ্টি হইলেই থাকে না আর। একটু বৃষ্টি হইলে, ঝড় হইলে, জোরে বাতাস হইলে তখন দেখা গেছে যে একদিন নাই, একদিন স্যার, পর্যন্ত বিদ্যুৎ কারেন্টের কোনো আমাদের খবর এলাকায় নাই। ময়মনসিংহে স্যার বিদ্যুৎ খুব ঝামেলা করতেছে। আইপিএস সহ বন্ধ হয়ে গেছে, আইপিএস চার্জ হওয়ার সময় দেয় না, এরকম এরকম। তো ওই সময়টায় ওই দেখা গেছে সময় যাইতেছে ক্লাস থাকলে আমি ক্লাস করতে পারতাম না, বাট ওই পরে রেকর্ডিং দেখে নিতাম আর কি। যাক, এখন পড়াশোনায় সিরিয়াস হয়ে যান আব্বাস সাহেব। জি স্যার। না না না, ভালো হয়েছে। দেখেন, আমরা ক্লাসে ফিরি। আহ, সরকারি কর্মচারীর টর্চ জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে
ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে হবে। পরীক্ষা একবার এসেছিল যে সরকারি কর্মকর্তা যদি ফ্রড জাতীয় কোনো কার্যকলাপ করে তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে কোথায়। দেখেন, সরকারি কর্মচারীর ফ্রড জাতীয় কার্যকলাপের জন্য কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে হবে আন্ডারলাইন করবেন, সে সম্পর্কে 19 ধারায় বলা হয়েছে। কত ধারায়? 19 ধারায়। ধারা 19-এর মধ্যে মূলত ব্যক্তি, গোল দিবেন, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের স্থানে সম্পর্কে বলা আছে। কি কি? আমির সাহেব, ব্যক্তি আর কি অস্থাবর সম্পত্তি, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। দেখেন তাহলে, দেখেন ধারা 19 অনুযায়ী ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে, মানে ঘটনা ঘটছে এক জায়গায় আর বিবাদী অন্য আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে কি বসবাস করলে বা আন্ডারলাইন ব্যবসা করলে বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কি করলে কাজ করলে, বাদী তার ইচ্ছা অনুসারে আদালত সমূহের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে। আলোচ্য অংশে সরকারি কর্মচারী যে স্থানে ক্ষতি বা টর্ট করেছে সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে। এখন এখানে একটা জিনিস দেখেন ভাই, সরকারি কর্মচারী কিন্তু সরকারের প্রতিনিধি। এখন সরকারি কর্মকর্তার বাড়ি যদি কক্সবাজার হয়, কক্সবাজার কিন্তু করা যাবে না যেখানে করছে সেখানে এই জায়গা, কারণ তার ওটা তো তার কি বাড়ি, ব্যক্তিগত বাড়ি। ব্যক্তিগত বাড়িতে সে তো কাজটা করছে কি হিসাবে, সরকারি কর্মচারী হিসেবে। তাহলে যে জায়গায় করছে মামলাটা কি সে জায়গায় করতে হবে। স্যার যে জায়গায় করছে ওই জায়গা অথবা তাদের ওই ওই কর্পোরেশনের হেড অফিসে, দুইটার একটা। না, যদি সরকারি কর্মচারী হয় তো হেড অফিস আসছে না। হেড অফিসের যে তারে বিবাদী করতে পারেন, কিন্তু মামলা করবেন ওই জায়গা, ঘটনা আচ্ছা যে আচ্ছা, ঘটবে সেই জায়গায়, কারণ উনিও তো চাকরি করে ওই জায়গায়। জি। আচ্ছা, আমরা দেখেন আমরা প্রশ্নে চলে আসি। গ নাম্বার প্রশ্নটা দেখি যে বাদী হিসেবে কামাল ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালতে জামালের বিরুদ্ধে মকদ্দমার ভূমিতে সত্য ঘোষণা পূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মকদ্দমা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী জামাল এবং তার লোকজন বলপূর্বক কামালকে তার সত্য দখলীয় ভূমি থেকে বেদখল করেছেন। এই মামলার বাদী হচ্ছে কামাল। সে মামলাটা করছে কার বিরুদ্ধে? জামালের বিরুদ্ধে। বলতেছে যে কিছুদিন পূর্বে জামাল তার লোকজন সহ কামালরে তার জমি থেকে কি করছে, বেদখল করেছে। তাহলে বাদী কে ভাই? কামাল। বিবাদী কে? বেদখল করছে কে? জামাল। কারে? কামাল নেই। জি। পরবর্তীতে দেখেন, মকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। যেদিন চূড়ান্ত শুনানি ওই দিন জামাল অসুস্থ হয়ে, জামাল কি বিবাদী না? বিবাদী। এবং মকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না, মানে সে হাজির হইতে পারে নাই বা কোনো সময়ের আবেদনও কি করতে পারে নাই। ফলে মকদ্দমাটি কামালের পক্ষে একতরফা সূত্রে ডিক্রি হয়। কি ডিক্রি দিছে? একতরফা ডিক্রি। জামাল আপনাকে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করেন, আপনাকে ধরেন তানভীরকে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করতে। বিবাদী জামালের পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার উন্মুক্ত আছে তা বিস্তারিত কি আলোচনা করুন। মানে বলতেছে যে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিরুদ্ধে বিবাদী জামালের কি কি প্রতিকার আছে। এবং পরে দেখেন আপনার বিবেচনায়, আপনি মানে কে? অ্যাডভোকেট। আগে বলতেছে কি কি প্রতিকার আছে সেটা আলোচনা করুন, তারপরে বলতেছে আপনার বিবেচনায় জামালের জন্য একতরফা ডিক্রি বাতিলের জন্য সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কোনটি। প্রথমে বলতেছে যে একতরফা ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার আছে, তারপরে বলতেছে যে প্রতিকার সব আলোচনার করে জানতে চাচ্ছে যে আপনার যেহেতু প্রতিকার অনেকগুলো থাকতে পারে, বাট আপনার মধ্যে সবচেয়ে সহজ কোনটা এবং কার্যকর কোনটা সেটা জানাইতে বলছে। তাহলে এই জায়গা বিচার্য বিষয় কয়টা বলেন? এই প্রশ্নের বিচার্য বিষয় কয়টা? তিনটা। কি কি হিসেব মিলাবেন কিন্তু বলেন কি কি বলেন বলেন। বলেন, ওর ভিতরেই আছে তিন পেজ সাইড।
দিকটা বলেন, আপনার দৃষ্টিতে বলেন। শুনেন, আচ্ছা, বিচার বিষয় জায়গা হলো অ্যাকচুয়ালি দুইটা। এটা আপনারা দেখেন, আমরা জানি যে যে কোনো প্রবলেমেটিক প্রশ্নের ঘটনার বর্ণনা কতটুকু লিখতে বলেন। এখানে বিচার্য বিষয় দুইটা স্যার। হ্যাঁ, ধন্যবাদ। বিচার্য বিষয় দুইটা। তার আগে ঘটনার বর্ণনায় লাস্টের লাইনটা দেখেন, ঘটনার বর্ণনা যা চাইছে তার আগ পর্যন্ত হয় কি ঘটনার বর্ণনা। জামাল আপনাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন, এটা না লিখে লিখবো কি জামাল আমাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন। আপনাকে বললেই হবে না, কিন্তু এই জায়গায় একটু চেঞ্জ করে দিতে হবে কি আমাকে। এবার বিচার্য বিষয় দেখেন, বিচার্য বিষয় জায়গা হলো প্রকৃতপক্ষে দুইটা, যে বিবাদী জামালের পক্ষে সম্ভাব্য যে সকল প্রতিকার উন্মুক্ত আছে সেসব বিস্তারিত আলোচনা করতে হবে, এই যে একটা। আর একটা আছে আমার বিবেচনায় জামালের জন্য একতরফা ডিগ্রি বাতিলের জন্য সব থেকে সহজ এবং কার্যকর। এই সহজ আর কার্যকর আপনি বানাইছেন দুইটা নাকি? বাট অ্যাকচুয়ালি মানে দুই অংশ, একটা হলো কি কি প্রতিকার আছে, আর একটা হলো কি সহজ এবং কার্যকর কোনটা আছে সেটা আলোচনা করতে হবে। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি। দেখি তানভীর সাহেব বলেন যে একতরফা ডিগ্রি হয় কখন ভাই? হুম কি আছে নাই? আচ্ছা, কি আছে নাই বলেন। সেটা বলেন, এ জায়গা তো একতরফা ডিগ্রি মানে বিবাদী আসে নাই, বাদী আসছে, তখনই তো দেয় একতরফা ডিগ্রি। নয় দেশের কত বিধিতে? 6 বিধিতে। আচ্ছা, তাহলে একতরফা ডিগ্রির ক্ষেত্রে কি কি প্রতিকার আছে তার বিষয়ে মনে আছে কি? কি কি আর কিছু করবেন? করেন, কি আছে? হ্যাঁ, আর উপবিধি না, 96 উপধারা। জি, তারপর নয় আদেশের 13 এবং 13 হলো আপনার সাধারণভাবে আবেদন করা যায়, আর 9 আদেশের 13 পড়াশোনা করা যায়, আর আছে 47 একে রিভিউ করা যায়। আচ্ছা, এখন আপনি ধরেন অ্যাডভোকেট, এখন আপনার কাছে জামাল সাহেব আসছে, এখন আপনি কোনটা করার পরামর্শ দেবেন? স্যার আমি বলছি, যেহেতু আমি অনেস্ট অ্যাডভোকেট, আমি বলছি 9 আদেশের 13 তে যান, এখানে তোমার যুক্তি ভালো হবে। কেন 13-তে পাঠালেন বলেন? স্যার এখানে কিরকম? যেমন 9 13 সরাসরি ক্ষেত্রে চলে যেতে ডাইরেক্ট টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে তুমি কিন্তু আবেদন করতে হবে। হ্যাঁ, আর 13-তে 13 যদি নি 13টা তুমি পাবা, 13টা দিলে আপনার সুবিধা হয়, এই জিনিসটা লাগছে। মানে কি কারণে সুবিধা হলো সেটাই তো বলতেছি আমি, কি কারণে আপনি 13-তে গেলেন সেটা সেই যুক্তিটা দেন। যেমন স্যার টাকা পয়সা এখানে উল্লেখ করে নি, এতবার করতে হবে, উল্লেখ নেই, একটা পয়েন্ট। জি, আর আর আপনি বলবেন যে 13-তে যথেষ্ট কারণ দেখাইতে হয়, এই জায়গা তো যথেষ্ট কারণ কি আছে, সে অসুস্থ ছিল, সো এটা আমি 13-তেই যুক্তিযুক্ত, মানে তানভীর টাকা নেবে আর কেউ দিবে না। আপিলে গেলে আলাদা টাকা লাগে, 13-তে টাকা লাগে। হ্যাঁ, দেখেন তাহলে একতরফা ডিগ্রি ভাই কারে বলে আমি যদি একটু বলি, দেখেন আমাদের 9 আদেশের 6 বিধিতে বলছে যে মামলা শুনানির দিন বাদী আসছে কিন্তু বিবাদী আসে না, এবং আদালত দেখবে যে বিবাদীর প্রতি সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে কিনা। সমন জারি এই জায়গায় যেহেতু মামলাটা চূড়ান্ত শুনানি স্টেজে আছে, তার মানে সমন টমন কি ঠিক আছে। এখন সে যদি না আসে, আদালত একতরফা ডিগ্রি দিয়ে দিছে। একতরফা ডিগ্রির বিরুদ্ধে আমরা আগেই প্রশ্ন করছি, প্রতিকার আছে মোট 4টা। কয়টা? এক হচ্ছে যেহেতু একটা ডিক্রি, এটার বিরুদ্ধে 96 ধারা আপিল করা যায়। যদি আপনার 96(2) মনে না থাকে লিখবেন না, শুধু কি লিখবেন 96 ধারায় উচ্চ আদালতে আপিল করা যায়। অথবা আপনি যে আদালত ডিক্রিটা দিচ্ছে সেই আদালতে রদের আবেদন করতে পারেন। কততে?
নয় আদেশের 13-তে। আর আমি জানি নয় আদেশের 13-তে যদি আমি আবেদন করি, আর একটা যুক্তি, নয় আদেশের 13-তে যদি আমি আবেদন করি, ওই আবেদন যদি না মঞ্জুর হয়, মানে আমি যা চাইছিলাম আমার দেয় নাই, তাহলে আমি করব কি? আপিল। কারণ নয় আদেশের 13 বিধি যদি না মঞ্জুর হয় একটা আপিলযোগ্য আদেশ। অথবা আমি নয় আদেশের 13-র কতে সরাসরি রদের আবেদন করতে পারি, বাট এই ক্ষেত্রে খরচ লাগবে কত? 3000, 1000 না, কত? 3000। অথবা আমি যে আদালত ডিক্রি দিছিল সেই আদালতের রিভিউ আবেদন করতে পারি 47 আদেশের 1 অথবা 114 ধারায়। বুঝতে পারছেন? তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আমি আমার যে মক্কেল জামালের প্রতিকার আছে কয়টা? 4টা। এখন আমি বলবো যে জামাল সাহেব, আপনি যে কোনো আপনার যেটা যৌক্তিক মনে হয় দিতে পারেন, বাট আমি তানভীর যেটা বলছে একমত, বলতে পারি যে আপনি নয় আদেশের 13 বিধিতে আমরা রদের আবেদন করি কেন? কারণ আপনি তো কি অসুস্থ, এবং এই জায়গায় আমার কোনো টাকা পয়সা লাগতেছে না, এক। আর আমাদের রদের আবেদনটাও যদি না মঞ্জুর হয় তাহলে তো আমাদের আপিলের সুযোগ আছেই। বুঝতে পারছেন? জি। তাহলে এই যে আমরা একটু পড়া শুরু করি, দেখেন যে কিন্তু তানভীর সাহেব এত মানে আমরা প্রত্যাশা করতেছি আপনি ভুল বলবেন, এবং আমাদের প্রত্যাশারে আপনি ই করেন না, ঠিকই ভুল বলতেছেন, এরকম হচ্ছে কেন? স্যার আপনি তো চাইছেন সেটা তুলে দেখেন, আইনগত পর্যালোচনা যে নয় আদেশের 6 বিধি অনুসারে যে ক্ষেত্রে মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে আন্ডারলাইন করেন বাদী হাজির হয়। কে হাজির হয়? এবং বিবাদী হাজির না হলে সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়েছিল, তাহলে আদালত একতরফা ডিক্রির মাধ্যমে মকদ্দমা নিষ্পত্তি করতে পারে। একতরফা ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি যদি করে, সেই ক্ষেত্রে বিবাদীর কি কি প্রতিকার আছে দেখেন। বিবাদীর নিম্নলিখিত প্রতিকার আছে। কি কি? বিবাদী উচ্চ আদালতে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন কত? 96(2) ধারার অধীন ডিক্রি রদের জন্য কি করতে পারে? আপিল করতে পারে। বা বলবেন বা দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 6 বিধির অধীনে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রচারিত হলে উক্ত ডিক্রি রদের জন্য বিবাদী ডিক্রি প্রদানকারী আদালতে আন্ডারলাইন করেন, অর্থাৎ যে আদালত ডিক্রি দিছিল কোথায়? সেই আদালতে। কোন আদালতে? সেই আদালতে 9 আদেশের 13 বিধি মতে আবেদন করতে পারে। 9 আদেশের কত? 13। ডিক্রির তারিখ সম্পর্কে জ্ঞাত হওয়ার আন্ডারলাইন করেন 30 দিনের মধ্যে এই আবেদনটা করতে হয়। তামাদি আইনের কত? 164 অনুচ্ছেদ। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দেখেন, বিবাদী কর্তৃক দায়েরকৃত 9 আদেশের 13 বিধির অধীন আবেদন নামঞ্জুর হলে বলবেন কি হলে? বিবাদী উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারে। বিবিধ আপিল কেন বলে? কারণ ডিক্রির বিরুদ্ধে মানে যদি ডিক্রির বিরুদ্ধে আপিল করে তাহলে শুধু আপিল, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি? কারণ 9 আদেশের 13 আমি একটা দরখাস্ত করছি, দরখাস্ত যদি নামঞ্জুর করে সেটা একটা আদেশ, আপিলযোগ্য আদেশ, তাহলে করা যাবে কি? বিবিধ আপিল। তবে বিবাদী কর্তৃক দায়েরকৃত আন্ডারলাইন করবেন 9 আদেশের 13 বিধির অধীন দরখাস্ত যদি মঞ্জুর হয়, তবে বাদী উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারেন, কারণ এটি একটি আপিল অযোগ্য আদেশ। অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 43। আচ্ছা, পরেরটা দেখেন যে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর 43 আদেশের 1 বিধির অধীন 9 আদেশের 13 বিধির অধীন দায়েরকৃত একতরফা ডিক্রি রদের আবেদন আন্ডারলাইন না মঞ্জুর হলে তা একটি কি আদেশ? আপিলযোগ্য আদেশ। কিন্তু মঞ্জুর হলে তা একটা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। এছাড়া দেখেন, এছাড়া বিবাদী 114 ধারা বা 47 আদেশের 1 বিধির অধীন একতরফা ডিক্রি প্রদানকারী আদালতে কি করতে পারে? রিভিউ করতে পারে। কি মোবাইল পড়লো? রিভিউ করতে পারে। তাহলে আমরা চলে আসি, দেখেন যে এছাড়া 9 আদেশের 13 ক বিধির অধীন, এখানে এই পয়েন্টটা একটু সরে গেছে। এছাড়া 9 আদেশের 13 ক হওয়া উচিত ছিল আগে, এই রিভিউ আসবে পরে। বুঝতে পারছেন? একটু টাইপিং এডিটিং মিস্টেক হয়ে গেছে। এছাড়া 9 আদেশের 13 ক বিধির অধীন একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন করতে পারে। কিসের রদ? সরাসরি। তবে এক্ষেত্রে আদালত বল দেবেন অনধিক 3000 টাকা। এই যে 13 ক, এটা অ্যাকচুয়ালি আসবে কখন? 13 পরে আসবে। 13 আর রিভিউ আসবে কি সবার শেষে। জি, একটু ইয়ে হয়ে গেছে। তবে এক্ষেত্রে আদালত অনধিক 3000 টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের আদেশ দিতে পারে। এই বিধির অধীন প্রতিটি দরখাস্ত 30 দিনের মধ্যে হলফনামা সহকারে দায়ের করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 9 আদেশের 13 ক বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুরকৃত আদেশ হলো একটা কি? আপিল অযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে কি করবে? এখন আমার একটা আলোচনা করা শেষ, কি কি প্রতিকার আছে সেটা আমি
জানালাম। এবার দেখেন, যেহেতু বিবাদী জামালের অনুপস্থিতির কারণে জামালের হয়ে গেছে একটু জামালের আহ বিবাদী জামালের অনুপস্থিতির কারণে জামালের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদত্ত হয়েছে, তাই বিবাদী জামালের একতরফা ডিগ্রির বিরুদ্ধে আহ উপর উল্লেখিত প্রতিকার রয়েছে। তবে জামালের আইনজীবী হিসেবে আমার মতে একতরফা ডিগ্রি বাতিলের সবচেয়ে সহজ ও কার্যকর পদক্ষেপ হলো ৯ আদেশের ১৩ বিধির অধীন অসুস্থতার কারণ দেখিয়ে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করা। আপনি ইচ্ছা করলে এই জায়গা প্রশ্ন বড় হয়ে যায় বলে আমি লিখি নাই, বেশ কতগুলো লেখা বলতে পারেন, কারণ আমি বলবো যে ৯ আদেশের ১৩ বিধিতে দরখাস্ত করলে তার কোনো খরচ প্রদান করা লাগবে না, বুঝলেন। আবার ৯ আদেশের ১৩ বিধির অধীন দরখাস্ত যদি না মঞ্জুর হয়, আমার কিসের সুযোগ আছে? আপিলের সুযোগ আছে। তাই সবচেয়ে কার্যকর উপায় কোনটা? ৯ আদেশের ১৩ বিধির অধীন দরখাস্ত। সিদ্ধান্ত দেখেন, সুতরাং বিবাদী জামাল একতরফা ডিগ্রি বাতিলের জন্য উচ্চ আদালতে আপিল বা ডিগ্রি প্রদানকারী আদালতে রদ বা রিভিউ আবেদন করতে পারে। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন মিলিয়ে ভাই, বুঝেছেন কিনা? প্রশ্ন আছে স্যার। বলেন। প্রশ্ন হচ্ছে ১৩ কর বেলায় স্যার বলছেন যে হলফনামা সহকারে, তাহলে ১৩তে কি হলফনামা লাগে না? অবশ্যই লাগে, কিন্তু ১৩-র ভিতরে ওই কথাটা বলা নাই, কিন্তু ১৩-র পদে ওই কথাটা বলা আছে। ও আচ্ছা। দরখাস্ত দিলেই হলফনামা দিতে হবে। আর এই ১৩ দরখাস্ত কিভাবে করে তা কিন্তু আমি আপনাদের সবগুলা শিখাইছি না, সবগুলা ড্রাফটও দেওয়া। ১৩ দরখাস্ত কিভাবে করে সব দেওয়া আছে। আচ্ছা স্যার, কি বলেন? স্যার ৯ আদেশের ১৩ বিধির অধীন তো আপনার দরখাস্তের মাধ্যমে লেখ করতে হয়, কিন্তু ওই ৯-১৩ অধীন কতে হলো সরাসরি রদ না হ্যাঁ, ডিগ্রি। সরাসরি ডিগ্রি রদের দরখাস্ত। হ্যাঁ বলেন, এখন প্রশ্ন কি? না স্যার, এই জন্য এটাই বললাম আর কি স্যার, ১৩ কয়ে তো সরাসরি ডিগ্রি দাও। ১৩ মানে সরাসরি আছে সব জায়গায় কি সরাসরি। বুঝছেন সোহাগ সাহেব? জি স্যার, বুঝতে পারছি স্যার। ক দেখলেই সরাসরি। টর্টের বিষয়টা যদি একটু আলোচনা করতেন, টর্টটা আমি একটু ক্লিয়ার হইতে পারি নাই। টর্ট না, রিভিশন। ১৩ ক মানেই রিভিশন। আচ্ছা, আমরা দেখেন, আমরা শর্ট নোটে চলে আসি। শর্ট নোট, তার একটু টর্টের বিষয়ে যদি বলতেন, ১৯ ধারার বিষয়টা টর্ট। ভালো আইনজীবী বলবেন যে সাইড ডি করা লাগবে, টাকা দাও। আচ্ছা দেখেন, শর্ট নোট যদি আমরা দেখি, প্রথম যেটা সেটা হচ্ছে রিসিভার। রিসিভার রিসিভার যদি বলি, রিসিভার কাকে বলে? রিসিভার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ওই মামলার বাদীও না, যিনি ওই মামলার কি বিবাদীও না, তবে মামলায় ক্ষেত্রে যদি ধরেন অনেক ক্ষেত্রে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে, সেই সম্পত্তিগুলো দেখাশোনার দায়িত্ব দেয় কাকে? রিসিভারকে। আদালত কর্তৃক নিয়োগকৃত একজন ব্যক্তি যিনি কোনো সম্পত্তি দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন, তাকেই কি বলে? রিসিভার বা তত্ত্বাবধায়ক। এবং রিসিভার আমাদের দেওয়ানি কার্যবিধিতে রিসিভারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে রিসিভার সম্পর্কে আলোচনা করা হয়েছে 40 আদেশে। কত আদেশে? 40 আদেশে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলতে কত? 44 সেকশন 44। তাহলে আমরা রিসিভার একটু পড়ি। দেখেন, আপনাদের পরীক্ষা এইভাবে আসতে পারে যে রিসিভারের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন বা রিসিভার সম্পর্কে টিকা লিখুন। তো রিসিভার এমন একজন ব্যক্তি যাকে মোকদ্দমার বিরোধীয় বিষয়বস্তু আন্ডারলাইন করেন বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা ভাড়া আদায় সহ অন্যান্য কার্যাবলী করার জন্য আদালত নিয়োগ দিতে পারে। তার মানে কোনো বিষয়বস্তু বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা ভাড়া আদায়ের জন্য নিয়োগ দিতে পারে। রিসিভার নিয়োগ আদালতের আন্ডারলাইন করে স্বেচ্ছাধীন ক্ষমতা। কি ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা। রিসিভার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করে 44 ধারায় এবং রিসিভারের নিয়োগ দায়িত্ব কর্তব্য সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 এর কত আদেশে? 40 আদেশে আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে এসেছি রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ দেয় 40 আদেশের এক বিধিতে। দেখেন,
দেওয়ানি কার্যবিধির আদেশ 40-এর আন্ডারলাইন করেন। এক বিধি অনুযায়ী আদালত ন্যায়সঙ্গত মনে করলে আন্ডারলাইন করে ডিক্রির আগে বা পরে রিসিভার নিয়োগ করতে পারে। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ বলেন ভাই। জি জি জি, এখন ছিল এই কারণে ক্লাস সেখান থেকে শুরু করতেছি। তো রিসিভার নিয়োগ যদি বলে ভাই 40 আদেশের কত বিধি? এক বিধি। দেখেন, আদালত ন্যায়সঙ্গত মনে করলে ডিক্রির আগে বা পরে, এটা গোল্ডেন, ডিক্রির আগে বা পরে রিসিভার নিয়োগ দিতে পারে। পরীক্ষা এটা প্রিলির প্রশ্ন যে রিসিভার নিয়োগ দেওয়া যায় ডিক্রির আগে নাকি পরে? আগে বা পরে। পরেরটা দেখেন, আবেদনকারী স্বচ্ছ মনোভাব নিয়ে আবেদন করলে আদালত ন্যায় বিচারের স্বার্থে রিসিভার নিয়োগ করতে পারে। আর একটা হলো অপর পক্ষকে দখল বঞ্চিত করার লক্ষ্যে আদালত রিসিভার নিয়োগ করবে না। সো এখানে আরেকটা প্রশ্ন যে অপর পক্ষকে দখল বঞ্চিত করার লক্ষ্যে আদালত কি নিয়োগ করবে না? তাহলে যদি আপনাকে বলে রিসিভার নিয়োগ কত? 40 আদেশের এক। পারিশ্রমিক দেখেন, পারিশ্রমিক বা রেমুনারেশন। পারিশ্রমিকের ইংরেজি কি? রেমুনারেশন। দেখেন, দেওয়ানি কার্যবিধি 40 আদেশের আন্ডারলাইন করেন। দুই বিধি অনুসারে 40 আদেশের কত? দুই বিধি অনুসারে আদালত রিসিভারের পারিশ্রমিক নির্দিষ্ট করে দিতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে রিসিভারের পারিশ্রমিক নির্দিষ্ট করে দেয় কে? আদালত। রিসিভারের পারিশ্রমিক নির্দিষ্ট করে দেয় আদালত। তাহলে 40-এর একে আছে নিয়োগ, দুই আছে কি? পারিশ্রমিক। এবার আসেন দায়িত্ব ও কর্তব্য। আহ দেওয়ানি কার্যবিধি 40 আদেশের 3 বিধির অধীন রিসিভারের দায়িত্ব ও কর্তব্য। তাহলে দায়িত্ব ও কর্তব্য বলছে কততে ভাই? 40 আদেশের কত? 3। দেখেন, দায়িত্বপ্রাপ্ত সম্পত্তির আন্ডারলাইন করবেন রক্ষণাবেক্ষণ করা। তারা যে সম্পত্তির দায়িত্ব দিছে সেটা কি করা? 2 নাম্বার দেখেন, সম্পত্তির পক্ষে মামলা পরিচালনা করা। ওই সম্পত্তি নিয়ে যদি ভবিষ্যতে কোনো মামলা হয় বা তার বিরুদ্ধে যদি কোনো মামলা করে বা তার যদি করা লাগে, মামলা করবে কে? রিসিভার। দায়িত্বপ্রাপ্ত সম্পত্তির সকল হিসাব যথাযথভাবে আদালতের নিকট কি দাখিল করা। ওই সম্পত্তি থেকে কোনো আয় ব্যয় যা যা হলো বা বিস্তারিত হিসাব এটা আদালতের কাছে দাখিল করা। দায়িত্বপ্রাপ্ত সম্পত্তির মঙ্গলার্থে আদালতের নির্দেশ মোতাবেক কি পদক্ষেপ গ্রহণ করা। সবার নিচে দেখেন, অবহেলার দরুন সম্পত্তির যেন কোনো ক্ষতি না হয় সেদিকে রিসিভারকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। এবার আসেন অপসারণ। তাহলে আমরা, আপনি এইভাবে মনে রাখবেন, 40 আদেশের এক হলো রিসিভার নিয়োগ, 40 আদেশের 2 কি? পারিশ্রমিক, 40 আদেশের 3 কি? দায়িত্ব কর্তব্য। 40 আদেশের এখন দেখবেন অপসারণ, রিসিভার অপসারণ, এটা আছে 40 আদেশের 4-এ। রিসিভার আদালতের নির্দেশ মোতাবেক হিসাব দাখিল করতে ব্যর্থ হলে বা ইচ্ছাকৃতভাবে সম্পত্তির ক্ষতি সাধন করলে বা রিসিভারের উপর অর্পিত দায়িত্বের মেয়াদ শেষ হলে 40 আদেশের 4 বিধি অনুসারে আদালত রিসিভারকে কি করতে পারে? অপসারণ করতে পারে। তাহলে কখন কখন পারে? যদি হিসাব দাখিলে ব্যর্থ হয়, যদি সম্পত্তি কি করে ক্ষতি সাধন করলে, বা রিসিভারের উপর দায়িত্ব পালন মেয়াদ কি হলে শেষ হলে আপনার কি রিসিভারকে অপসারণ করতে পারে। এখানে যেটা আমাদের অংশ না, দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে যে 40 আদেশের 1 ও 4 বিধি হলো কি? পরীক্ষায় প্রশ্ন আসবে যে অমুক 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 এই মামলা করছে, মামলা করার এক পর্যায়ে রিসিভার নিয়োগ করছে, রিসিভার নিয়োগের আবেদন করছে। ধরেন রিসিভার নিয়োগের আবেদন করছে, রিসিভার নিয়োগের আবেদন যদি মঞ্জুর করে বা না মঞ্জুর করে, প্রতিকার কি? রিসিভার বাদী রিসিভার নিয়োগের আবেদন করছে, আদালত মঞ্জুর করছে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। বাদী রিসিভার নিয়োগের আবেদন করছে, আদালত না মঞ্জুর করছে, সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে 40 আদেশের এক বিধি মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, কি আদেশ? আপিলযোগ্য আদেশ। বুঝতে পারছেন? আর 40 আদেশের 4 বিধি মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তো খেয়াল রাখেন। আর এখানে আরেকটা বিধি একটু লেখেন যে 40 আদেশের 5 বিধি অনুসারে কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ দিতে পারে। 40 আদেশের 5 বিধি অনুসারে, 40 আদেশের 5 বিধি অনুসারে কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে রিসিভার যদি আসে,
আমরা এই পাঁচটাই আলোচনা করে দিব। 40 দেশের, এক হলো রিসিভার নিয়োগ, 2 আছে কি পারিশ্রমিক, 3 আছে দায়িত্ব কর্তব্য, 4 অপসারণ, আর 5 কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবে। তার ভিতরে আপিল যোগ্য আদেশ কয়টা ভাই? 1 আর 4। আসেন আমরা প্রত্যার্পণে চলে আসি। প্রত্যার্পণ বা রেস্টিটিউশন। প্রত্যার্পণ, প্রত্যার্পণ বিষয়টা আমরা এর আগেও আলোচনা করছি, তারপরেও বলি। দেখেন, প্রত্যার্পণ ধরেন এরকম যে একটা মামলায় যার পক্ষে ডিক্রি হয় তারে কি বলে? ডিক্রিদার। আর যার বিপক্ষে ডিক্রি হয় তারে কি বলে? দায়ী। তাহলে ধরেন অনুপ একটা 5 লক্ষ টাকার মামলা দায়ের করছে আরাফাত সাহেবের বিপক্ষে, এবং মামলায় আদালত অনুপের পক্ষে ডিক্রি দিছে। তাহলে এখানে ডিক্রিদার হচ্ছে কি? অনুপ। এখন আর দায়ী করছে আরাফাত। তাহলে অনুপের পক্ষে ডিক্রি হলেই আরাফাত কিন্তু টাকা দিতে বাধ্য না, বরং ওই ডিক্রির ফল ভোগ করার জন্য আরাফাতকে অনুপকে মামলা করতে হবে। কি মামলা? জারি মামলা। জারি মামলা করলো। জারি মামলা করার পর আদালত আরাফাত সাহেবের সম্পত্তি ক্রয় বিক্রয় করে অনুপরে 5 লক্ষ টাকা বুঝাই দিচ্ছে। বুঝতে পারছেন? ইতিমধ্যে ওই ডিক্রির বিরুদ্ধে আরাফাত সাহেব করছে আপিল। উচ্চ আদালতে কি করছে? আপিল। আপিলে গিয়ে আপিল আদালত ডিক্রি দিছে আরাফাত সাহেবের পক্ষে, মানে আপিলে গিয়ে প্রমাণিত হলো অনুপ কোনো টাকা পয়সা পাবে না। কিন্তু অলরেডি তো ডিক্রি জারি মামলায় আরাফাত সাহেব সবকিছু কি হারাই ফেলছে। হারাই ফেলছে না? কিন্তু আপিলে উনি জয়লাভ করছে। এখন আরাফাত সাহেব ডিক্রি জারিতে যা হারাইছে সেইগুলো সুদ সহ ফেরত পাওয়ার জন্য যে আবেদন করে সেটা বলে কি? প্রত্যার্পণ। বুঝতে পারছেন? অর্থাৎ বিচারিক আদালতের কোন সিদ্ধান্ত যখন যখন জারি মামলা করায়, সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিক্রির ফল ভোগ করে পরবর্তীতে সেই সেই সিদ্ধান্ত যখন আপিল আদালতে কি কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে ওই আপিলে যিনি জয়লাভ করলো তিনি যা হারাইছে সেটা সুদ সহ ফিরিয়ে পাওয়ার জন্য যে আবেদন করে কি কি সেটা কি বলে? এখন প্রশ্ন হচ্ছে যে আবেদনটা কোথায় করবে? এই আবেদনটা করবে ওই যে যে আদালতে মামলা বিচারাধীন ছিল সেই বিচারিক আদালত। বুঝতে পারছেন? তাহলে মূল মামলায় যদি জয়লাভ করে তাহলে ডিক্রির ফল ভোগ করার জন্য করে জারি মামলা, আর আপিলে যদি জয়লাভ করে যা জারি মামলায় হারাইছিল সেটা ফিরে পাওয়ার জন্য আবেদন করে কি? প্রত্যার্পণ। আশা করি বুঝছেন। জি, একটু পড়ি দেখেন। তাইলে তাইলে স্যার আপিল আদালতের ওই সিদ্ধান্তটা, সে রায়টা পাওয়ার পরে আইসা বিচারিক আদালতে ও এক্সিকিউশনের জন্য আবেদন করতে হবে। এক্সিকিউশনের জন্য আবেদন করবে তখন, এক্সিকিউশন এটা প্রত্যার্পণ বলবেন তখন যখন জারি মামলায় সে হারাইছিল। যদি এরকম হয় যে অনুপ যখন ডিগ্রিটা পাইছে, ডিগ্রি পাওয়ার পরে আরাফাত আপিল করে দিছে, অনুপের আর জারি মামলা করে কিছু হয় নাই, তাহলে আরাফাত সাহেব যে ডিগ্রিটা মানে আপিলে জিতছে, তাহলে এই জায়গায় তো আরাফাতের প্রত্যার্পণ করার দরকার নাই, কারণ সে কি জারি মামলা কিছু পাইছে? হারাই নাই। বুঝতে পারছেন? জি জি। মানে আপনি মানে প্রত্যার্পণের জন্য, মানে আমার কথাটা হচ্ছে স্যার যে আপিল আদালত সিদ্ধান্ত দিল যে উনি মানে যে ডিগ্রি জারি করছে সে হারলো, বা ডিগ্রি জারি করে ফলভোগ করছে উনি হারলো, হারার পরে প্রত্যার্পণের আবেদনটা এসে আমি বিচারিক আদালতে করলাম, এই তো স্যার? জি 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 আচ্ছা আচ্ছা। জি ভাই, চাইনিজরা থাকলে অনেক খুশি হতো এই পোকা টোকা পাইয়া। নেন। জি, তাহলে আমরা একটু পড়ি দেখেন যে আদালতের কোনো ডিগ্রি বা আদেশের কারণে দুইটি বিষয় ঘটতে পারে। যেমন মকদ্দমার কোনো পক্ষ কোনো কিছু গ্রহণ করতে পারে, আবার অন্য পক্ষকে কিছু কি হারাতে হতে পারে। পরবর্তীতে আদালতের এই ডিগ্রি বা আদেশ আন্ডারলাইন করে যদি সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন হয় এবং এর ফলে কোনো পক্ষ কোনো কিছু পাওয়ার অধিকারী হলে তাকে সেই বিষয়টি ফেরত বা প্রত্যার্পণ করতে হবে, অর্থাৎ তাকে তার পূর্বে অবস্থানে প্রতিস্থাপন করতে হবে। মেইন কথা হচ্ছে কি, এইসব করে কিছুই বোঝা যায় না যদি আপনি উদাহরণ দিয়ে আইন না বুঝেন। তারপরে দেখেন, এই যে দেখেন, এটা বুঝবেন আদালতের ডিক্রি জারিতে যে সম্পত্তির দখল গ্রহণ করা হয়, জারি ডিক্রি জারি মামলায় যে সম্পত্তির দখল কি হারাইছিল, ডিক্রি বাতিল হলে আন্ডারলাইন করবেন দেওয়ানি কার্যবিধির 144 ধারা অনুসারে ওই সম্পত্তির দখল প্রত্যার্পণ করতে হয় সেই ব্যক্তির নিকট যে ডিক্রি জারিতে উক্ত সম্পত্তির দখল কি হারিয়েছিল। কোন পক্ষের আবেদন ক্রমে আদালত প্রত্যার্পণের আদেশ দিতে পারে। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। উদাহরণ যদি আমরা পড়ি যে একটি আদালত একটি মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দিল। একতরফা ডিক্রি তো সর্বদা কার বিরুদ্ধে হয়? বিবাদের বিরুদ্ধেই হয়। উক্ত একতরফা ডিক্রি কার্যকর করার কারণে
বিবাদী সম্পত্তিতে তার দখল হারায়, তাহলে উক্ত একতরফা ডিগ্রি কার্যকর করে কেমনে করে, মানে বাদী জারি মামলা করছে, জারি মামলা করলে আদালত বিবাদীর কাছ থেকে দখল নিয়ে দখল ফিরাই দিছে কারে, বাদীরে। পরবর্তীতে বিবাদী একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করলে আদালত একতরফা ডিগ্রি বাতিল করে আদেশ দিল, পরবর্তীতে আদালত কি করে দিছে, একতরফা ডিগ্রি বাতিলের আদেশ দেয়, কিন্তু অলরেডি তো বিবাদী কি হারাইছে, দখল হারাইছে। অর্থাৎ সম্পত্তিতে বিবাদীর দখল কি বহাল থাকলো। এক্ষেত্রে বিবাদী সম্পত্তিতে তার দখল ফেরত বা প্রত্যর্পণ পাওয়ার জন্য ফর রেস্টিটিউশন অফ পজেশন আবেদন করতে পারে। এক্ষেত্রে ওই যে যে দখল যে বিবাদী হারাইছিল সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করে সেটাকে কি বলে, প্রত্যর্পণ। এবং এই ক্ষেত্রে মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তির জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আদালত এমন প্রত্যর্পণের আদেশ মঞ্জুর করে যে সিদ্ধান্ত দিবে সেটা কি হিসেবে গণ্য হবে, ডিক্রি হিসেবে গণ্য হবে। কি ডিক্রি, ডিম ডিক্রি। বা দেখেন, বা আর একটা উদাহরণ দিছে, এটা আমরা একটু দেখি, যে এ বি এর বিরুদ্ধে 1 লাখ টাকার একটি ডিক্রি পেল, এ পাইছে ডিক্রি, জারির মাধ্যমে জারি মামলা করে এ উক্ত অর্থ কি আদায় করছে বিয়ের কাছ থেকে। ডিক্রিটি পরবর্তীতে আপিলে পরিবর্তন হলো, কিসে পরিবর্তন হয়েছে, আপিলে। আপিলে উক্ত ডিগ্রি পরিবর্তন হওয়ার কারণে 144 ধারার অধীন বি উক্ত টাকা পরিশোধের তারিখ হতে সুদ সহ উক্ত টাকা ফেরত পাওয়ার অধিকারী। বুঝতে পারছেন? তাহলে এখানে প্রত্যর্পণের আবেদনটা করবে কে, বি, কারণ সে জারি মামলায় 1 লাখ টাকা কি হারাইছিল। এখন প্রত্যর্পণে সে শুধু টাকাই যাচ্ছে না, সাথে কি সুদও যাচ্ছে। তাহলে তামাদি একটা দেখেন যে তামাদি আইনের 181 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যর্পণের আবেদনের সময় হলো কতদিন, 3 বছর। আশা করি প্রত্যর্পণ বুঝতেন। আমরা চলে আসি স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লিডার সুট। স্বার্থবিহীন মামলা এগুলো আমরা প্লিড পড়া, আমি সব জানি। ইন্টারপ্লিডার সুট হচ্ছে যে যে মামলাটা দায়ের করতেছে তার ওই মামলার বিষয়বস্তু নিয়ে তার কোনো স্বার্থ নাই, সে শুধু মামলার খরচ চাই, সে শুধু মামলার কি। ধরেন আমি একটা জমির দখলে আছি, এখন রশিদ সাহেব এসে দাবি করতেছে যে এই জায়গার মালিক সে, তানভীর এসে দাবি করতেছে এই জায়গার মালিক কে, সে। আর আমি বলতেছি যে ভাই আমি মালিক না, ঠিক আছে, আমি এই জায়গার দখলেও থাকতে চাই না, কিন্তু দখল তো আমি যদি কাউরে বুঝাই দিই তাহলে পরবর্তীতে তো সে আবার আমার বিরুদ্ধে মামলা করবে। তখন আমি গিয়ে আদালতে মামলা করছি কিসের জন্য, যে অর্ডার যে আমি একটা জমির দখলে আছি, এই জমি আমার না, দুইজন দখল দাবি করতেছে, তাদের যে কোনো একজনকে আপনি দখল বুঝাই দেন, কিন্তু আমার মামলা করতে যে খরচটা হলো এই খরচটা আপনি কি আমারে দিয়ে দেন তাদের কাছ থেকে। তাহলে তাহলে প্রত্যর্পণের ইন্টারপ্লিডার সুটটা বলে স্বার্থবিহীন মামলা। এই জায়গায় যে বাদী তার মামলার বিষয়বস্তুতে কোনো স্বার্থ আছে না, শুধু কিসের স্বার্থ আছে, খরচ, মামলার যে খরচ সেটা। প্রত্যার এবং স্বার্থবিহীন মামলায় সর্বনিম্ন বিবাদী হবে কয়জন, সর্বনিম্ন বিবাদী কয়জন? কারণ আমার কাছে এই একটা মোবাইল আছে, আইফোন আছে বা গুগল পিক্সেল আছে, ধরেন একজন এসে অনুপ দাবি করতেছে এই ফোন তার, আমানুর সাহেব দাবি করতেছে এই ফোন তার, কারণ আমিও ফোনটা রাখতে চাইতেছি না, কিন্তু আমার উচিত হবে এই ক্ষেত্রে গিয়ে কিসের মামলা করা, ইন্টারপ্লিডার সুট। আদালত বুঝাই দিক, যার মোবাইল সে প্রমাণ করে আদালতের কাছ থেকে নিয়ে যা, কিন্তু আমি যে মামলা করলাম এই জায়গায় আমার বাদী হিসেবে চাওয়া কি, এই মামলার যে খরচ আছে খরচটা যেন আদালত তাদের কাছ থেকে আদায় করে আমারে কি দিয়ে দেন। এটাই হচ্ছে কি ইন্টারপ্লিডার সুট বা স্বার্থবিহীন মামলা। দেখেন দেওয়ানি কার্যবিধির 88 ধারায় এবং 35 আদেশে স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লিডার সুট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 35 আদেশে স্বার্থবিহীন মামলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন, দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট, দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট, আন্ডারলাইন করবেন, পাওনা টাকা, কি টাকা, বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে এবং যার নিকট তা দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার খরচার দাবি ব্যতীত অন্য কোনো দাবি দেওয়া থাকে না থাকে, এবং তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকে, তবে সেই সম্পত্তি বা অর্থ কার নিকট অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজের খরচার দাবি আদায়ের জন্য উক্তরূপ দাবিগণের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তাকে কি বলে, স্বার্থবিহীন মামলা। আপনি এত জটিল না পারলে নিজের মতো করে লিখবেন যে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দখলে থাকে
ওই ব্যক্তির নিকট যদি অপর দুই বা ততোধিক ব্যক্তি এসে ওই সম্পত্তির কি দখল দাবি করে বা ওই সম্পত্তিটা দাবি করে, তাহলে যার কাছে দাবি করতেছে সে যে মামলা করে তার কি বলে ইন্টারপ্লিডার সুট। এবং ইন্টারপ্লিডার সুটে শুধুমাত্র খরচার দাবি ছাড়া আর কোনো দাবি থাকে না। উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন যে এ একটি সম্পত্তির দখলে আছে, সি এবং ডি উক্ত সম্পত্তির দখল দাবি করে। তাহলে দখলে আছে কি এ, আর দাবি করতেছে কে কে সি আর ডি। উক্ত সম্পত্তিতে এ কোনো স্বার্থ দাবি করে না, এ বলতেছে আমার কোনো স্বার্থ নাই, আমি তো দিতেই চাই, কিন্তু সে উক্ত সম্পত্তি প্রকৃত মালিককে অর্পণ করতে চাই আছে, অন্তস্থ দেন চাই, চাই কি দিবেন অন্তস্থ দেন দিছেন অর্পণ করতে চাই। এ স্বার্থবিহীন মামলা দায়ের করতে পারে। এ কি মামলা করবে? আচ্ছা দেখেন, স্বার্থবিহীন মামলার আর্জিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। স্বার্থবিহীন মামলার বিষয়বস্তুতে বাদীর খরচার দাবি ব্যতীত আর কোনো কি নাই, স্বার্থ নিহিত নাই। যদি অন্য কোনো স্বার্থ থাকে তাহলে এটারে ইন্টারপ্রিটার সুট বলা যাবে না। বিবাদীগণ পৃথক পৃথক ভাবে তাদের দাবি উল্লেখ করেছে, বাদী ও বিবাদীর মধ্যে কোনরূপ কি নাই, ষড়যন্ত্র নাই। তারপরের লাইনটা দেখেন, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে স্বার্থবিহীন মকদ্দমার বিষয়বস্তুতে বাদী কোনো স্বার্থ দাবি করে না, শুধুমাত্র কর্তার দাবি করতে পারে। এছাড়া আন্ডারলাইন কারণ এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে, প্রজা তার ভূমি মালিকের বিরুদ্ধে স্বার্থবিহীন মামলা করতে পারে। আমাদের প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যে নিম্নের কে স্বার্থবিহীন মামলা করতে পারে না? এজেন্ট পারে না কার বিরুদ্ধে? প্রিন্সিপালের বিরুদ্ধে। প্রজা পারে না কার বিরুদ্ধে? মালিকের বিরুদ্ধে। সো অনলাইনে যারা আছেন ভাই, স্বার্থবিহীন মামলা বুঝছেন কিনা? ইন্টারপ্লিটার সুট। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর আর দুইটা শর্ট নোট আছে। তানভীর সাহেব, মধ্যবর্তী মুনাফা কারে বলে বলেন? মিল্টন সাহেব অন্তর্শীদের করে আছে এবং ওখানে উনি কিছু মানে মেলাপত করে বাবার বাড়ি করে বা গাছ লাগাইয়া বাচ্চা উনি কিছু লাভ টাভ করে, এই যে লাভ টাভ করলো এইটা হলো মধ্যবর্তী লাভটা পালো হলো কি? উনি গাছ লাগাইছে, উনি ঘর দিছে মিল্টন সাহেব, এটা তো তাহলে উনি উন্নয়ন করে লাভ করতে। ওনার ঘর দেওয়া লাগে, ওনার সম্পত্তিতে উনি যাইয়া মানে মধ্যবর্তী মুনাফা আপনার উদাহরণ অনুযায়ী মিল্টন সাহেব রশিদ সাহেবের বেদখল করছে, করার পর মিল্টন সাহেব ওই জমিতে 50টা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল বিক্রি করছে, আম গাছ ছিল, আম বিক্রি করছে, তারপরে বাঁশ ঝাড় ছিল, বাঁশ বিক্রি করছে, এগুলা বিক্রি করছে। এগুলা কি মিল্টন সাহেব তো লাগাই নাই, এগুলো তো রশিদ সাহেবের জমিতেই ছিল। এই যে লাভটা করছে এটা কি মধ্যবর্তী মুনাফা বা বেআইনি মুনাফা। বাট মিল্টন সাহেব যদি কোনো ঘর দিয়ে ভাড়া দেয়, উনি যদি কোনো ফল ফলাদি লাগায়, এগুলা কিন্তু মধ্যবর্তী মুনাফা হিসেবে গণ্য হবে না। অর্থাৎ বেআইনি ভাবে দখলকারী যদি স্বাভাবিক পন্থায় যে লাভ করে সেটাকে বলে মধ্যবর্তী মুনাফা, কিন্তু বেআইনি ভাবে দখলকারী ওই সমিতি ওই জমিতে যদি কোনো উন্নয়ন করে লাভ করে, এটাকে কি বলা যাবে না? মধ্যবর্তী মুনাফা বলা যাবে না। হতাশ করেন নাই? দেখেন, তো এখানে দেখেন ভাই, নাম অনেকগুলো হতে পারে, মধ্যবর্তী মুনাফা, অন্তর্বর্তী মুনাফা, বেআইনি মুনাফা, বেআইনি লাভ। বাট ইংরেজিতে কি বলে? মিন প্রফিট। বুঝতে পারছেন? বাংলায় কিন্তু মধ্যবর্তী মুনাফা, অন্তর্বর্তী মুনাফা, বেআইনি মুনাফা, বেআইনি লাভ অনেকগুলাই হতে পারে। তারপরে দেখেন, বেআইনি ভাবে দখলকৃত সম্পত্তিতে আন্ডারলাইন করেন, ওই সম্পত্তিটা দখল করছে কিভাবে? বেআইনি ভাবে দখলকৃত সম্পত্তিতে আন্ডারলাইন করেন স্বাভাবিক নিয়মে যে লাভ তৈরি হয়, বা বেআইনি ভাবে দখলদার ব্যক্তি সাধারণ বুদ্ধিমত্তায় যে লাভ করতে পারত, আন্ডারলাইন করে সুদ সহ উক্ত মুনাফাকে মধ্যবর্তী মুনাফা বা মিন প্রফিট বলে। তবে বেআইনি ভাবে দখলদার ব্যক্তি উক্ত সম্পত্তির আন্ডারলাইন করে উন্নয়ন করে থাকলে, কি করে থাকলে, সেই উন্নয়নের ফলে কোনো মুনাফা হলে উক্ত মুনাফা মধ্যবর্তী মুনাফা বলে গণ্য হবে না। তাহলে উন্নয়ন করলে সেটা কি মধ্যবর্তী মুনাফা হবে? হবে না। তাহলে উপাদান দেখেন যে, আচ্ছা এখানে একটা জিনিস উল্লেখ করা হয় নাই, এখানে একটু মধ্যবর্তী মুনাফার সংজ্ঞা লেখেন 2/12, দেওয়ানি কার্যবিধি 2/12। মধ্যবর্তী মুনাফা কত? 2/12।
2 এর সাবসেকশন 12। আচ্ছা দেখেন যে মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে গোল দিবেন, বাদীকে প্রমাণ করতে হবে। কার প্রমাণ করা লাগবে? মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে যেহেতু মামলাটা করে কে? বাদী। তাহলে কি প্রমাণ করা লাগবে? দেখেন আহ যে সে উক্ত সম্পত্তির কি মালিক। অবশ্যই কি হতে হবে? মালিক। বিবাদী কর্তৃক বাদীর সম্পত্তিতে বেআইনি বা অন্যায়ভাবে দখলে থাকে। বিবাদী ওই সম্পত্তির দখলে আছে কিভাবে? বেআইনি বা অন্যায়ভাবে। আর বেআইনি দখলদার বিবাদী উক্ত সম্পত্তি হতে আন্ডারলাইন করে সাধারণ বুদ্ধিমত্তায় কিভাবে? সাধারণভাবে যে লাভ করছে সেটা। তো তারপরে দেখেন সেই ক্ষেত্রে সুদ সহ মুনাফা হলো মধ্যবর্তী মুনাফা, এবং বাদী দখল উদ্ধারের মকদ্দমায় এই মধ্যবর্তী মুনাফার জন্য মকদ্দমা দায়ের করতে পারে। উদাহরণ দেখেন, উদাহরণ যদি আমরা দেখি যে ক একটি জমিতে 5 বছর ধরে বেআইনি ভাবে দখলে আছে। খ উক্ত জমির মালিক। উক্ত জমিতে কিছু বাঁশ ঝাড় গড়ে ওঠে। ক কত 2 লাখ টাকার বাঁশ বিক্রয় করে। এই 2 লাখ টাকা এবং সুদ সহ তার মুনাফা কি মধ্যবর্তী মুনাফা বলে গণ্য হবে। তামাদি মিয়াদ দেখেন যে তামাদি আইনের 109 অনুচ্ছেদ অনুযায়ী মধ্যবর্তী মুনাফা আদায়ের মকদ্দমার তামাদি মেয়াদ হলো কতদিন? 3 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, আজকের আমাদের দেওয়ানি কার্যবিধির সর্বশেষ শর্ট নোট যেটা, এটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে দেওয়ানি কার্যবিধি। সেটা হচ্ছে দেখেন বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা এডিআর। এডিআর আচ্ছা, রশিদ সাহেব বলেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে আপনি কি বুঝেন? সম্পত্তি নিয়ে যদি কারো কোনো এই সম্পত্তিতে সে সদল বলেন, সদল বিকল্প বিরোধ কারে বলে? প্রথম একটা মামলা শুরু হলো আর্বিট্রেজের মাধ্যমে, এর পরবর্তীতে বিবাদের যেটা সমনের পরে এরপরে আপনার বিবাদে দিলে লিখিত জবাব। লিখিত জবাব দেওয়ার পরে পরবর্তীতে এটা আদালত দেখবে যে এটা আপনার দুই পক্ষের মীমাংসা করার জন্য একটা সুযোগ দিবে বিকল্প বিরোধ হিসেবে। কিন্তু বিকল্প বিরোধ জিনিসটা কি এটা বললেন না। বিকল্প বিরোধ দেখেন আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রচলিত বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার একটা বিকল্প হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি ধরেন একটা দেওয়ানি মামলা এমনও নজির আছে 30-40 বছর ধরে চলতেছে, এর কোনো নিষ্পত্তি নাই। বিকল্প বিরোধ নিষ্পত্তি যার নামের সাথে যুক্ত আছে বিকল্প বিরোধ নিষ্পত্তি, মানে এই বিরোধটা নিষ্পত্তি করা হবে কোন পন্থায়? বিকল্প পন্থায়। আদালত হচ্ছে প্রচলিত পদ্ধতি। আর বিকল্প বিরোধ মানে হচ্ছে যে সালিস মীমাংসার মাধ্যমে যে নিষ্পত্তিটা করা হয় সেটাকে কি বলে? বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো আমাদের যে দেওয়ানি কার্যবিধি এটা হচ্ছে 1900 কত সালে? 8 সালের। তো 1908 সালের এই জায়গায় আমাদের 2003 সালে আমাদের দেওয়ানি কার্যবিধিতে এই এডিআর যুক্ত করা হয়। এডিআর যুক্ত করা হয় তখন কি বিধান করা হলো যে একটা দেওয়ানি মামলায় আদালত পক্ষগণ যদি ইচ্ছা করে তাহলে আদালতের বাইরে গিয়েও নিজেরা আপস মীমাংসা করতে পারে। এবং এই বিকল্প বিরোধ নিষ্পত্তির 2টা পদ্ধতি আছে, একটা হলো মেডিয়েশন আর একটা হলো আরবিট্রেশন। একটা আপনি বলতে পারেন যে 2003 সালে স্যার বিকল্প বিরোধ বা এডিআর কেন যোগ করা হলো? কারণ মামলা নিষ্পত্তির জন্য। মামলা কি প্রচলিত পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময়ের প্রয়োজন হয়। অত আমাদের বিচারকও নাই, আবার মামলার জটকই দিনকে দিন বাড়তেছে। তো এই জন্য একটা বিকল্প পদ্ধতি আবিষ্কার করা হলো, সেটা হলো এডিআর বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। এর 2টা পদ্ধতি আছে, একটা হলো মেডিয়েশন আর একটা হচ্ছে কি আরবিট্রেশন। এখন 2003 সালে হলো এটা আনা হলো, কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে 2012 সালে। কত সালে? 2012 সালে। বাধ্যতামূলক কখন? যে আগে দিবে আরজি, আরজির পর লিখিত জবাব, লিখিত জবাবের পর যখন উভয় পক্ষ হাজির হবে তখন ওই মামলাটা পাঠাবে এডিআর এ। কোথায়? এডিআর এ। এডিআর এ পাঠাবে, এটা বাধ্যতামূলক। আগে এটা বাধ্যতামূলক ছিল না। এডিআর এ পাঠাইলো, পক্ষ যদি এডিআর না হয় আগে চেষ্টা করবে যে মধ্যস্থতা করা যায় কিনা। যদি না হয় তখন আবার মামলা যেভাবে চলতো সেভাবে চলবে। কিন্তু যদি হয় তাহলে তো আর মামলা চালানোর দরকার হচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলে যে এডিআর কেন করা হলো, যাতে মামলা কি হয়
দ্রুত নিষ্পত্তি, মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়। প্রচলিত বিচার ব্যবস্থার একটা ব্যতিক্রম হচ্ছে কোনটা, মানে বিকল্প হচ্ছে কোনটা, এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই যে দেখেন, তো আরজি স্যার একটা দাখিল। কথা বলি স্যার, হ্যাঁ বলেন এখা- বলেন। এইখানে যদি এখানে যদি প্রশ্নটা এমন করে দেয় যে প্রচলিত বিচার ব্যবস্থার বাহিরে বিরোধ নিষ্পত্তির কি ব্যবস্থা আছে, বা বিরোধ নিষ্পত্তির জায়গায় অন্য একটা সেন্টেন্স দিয়ে একটু ঘুরে দেয় বলাবেন, কিন্তু স্যার মাথা ঘুরে যাবো এই সহজ ব্যাপারটাই। জি, আপনারা সবই পারেন, প্রশ্ন তো ওইভাবেই আসে। ধরেন এবার তো আমাদের আইনে দুইটা প্রশ্ন আসছে ইংরেজিতে, অনেকে ধরতে পারেন নাই, কিন্তু প্রশ্ন যা জি স্যার। আসবে আপনাদের সব মানে প্রিপারেশন নেওয়াই আছে, কিন্তু শনাক্ত করতে পারলেই হলো। দেখেন, আরজি দাখিল জি এবং স্যার। আরজির বিপরীতে জবাব দাখিলের মাধ্যমে প্লিডিং সম্পন্ন হয়। প্লিডিং সম্পন্ন হলে দুপক্ষের মধ্যকার বিরোধের বিষয় পরিষ্কার হয়ে যায়, আদালত প্রথম শুনানির তারিখ নির্ধারণ করে দেয়। কিন্তু আন্ডারলাইন করবেন, 2003 সালে সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি সংশোধন করে এডিআর এর বিধান যুক্ত করা হয়। যে কথা বললাম যে এডিআর যুক্ত করা হয় কত সালে, 2003 সালে। দেওয়ানি কার্যবিধিতে গোল দিবেন 89 ক এবং 89 খ নামে দুটি নতুন ধারা যোগ করা হয়। এবং অর্থঋণ আইনের, এইটুক দরকার নাই, এইটুক কাটেন, অর্থঋণ এমনি পরে অর্থঋণেরটা বাদ দেন। অর্থঋণ আইনের 5ম অধ্যায়ে এরূপ সংশোধনী আনা। অর্থঋণ আদালত হলো আলাদা 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 আইন, সেটা পরের কথা। দেখেন, 89 ক এবং 89 খ ধারায় দুই ধরনের এডিআর এর বিধান সংযোজন করা হয়, যথা একটা হচ্ছে সমঝোতা, বলছে অ্যাকচুয়ালি সমঝোতার আর এক বাংলা নিচে লেখেন মধ্যস্থতা। সমঝোতার আর এক বাংলা কি, মধ্যস্থতা, বাট ইংরেজিতে কি বলে, মেডিয়েশন। আর 2 নম্বর কি বলছে, সালিশ। সালিশের ইংরেজি কি, আরবিট্রেশন। 89 ক ধারায় মধ্যস্থতা বা সমঝোতার বিধান করা বলা হয়েছে যে জবাব দাখিলের পর যখন উভয় পক্ষ আদালতে উপস্থিত থাকবে, কখন, জবাব দাখিলের পরে যখন উভয় পক্ষ উপস্থিত থাকবে, আদালত প্রয়োজনে শুনানি মুলতবি রেখে দুপক্ষের মাঝামাঝি বিষয়টি মধ্যস্থতা করার চেষ্টা করবে, অথবা মধ্যস্থতা করার জন্য উভয় পক্ষের আইনজীবীর কাছে পাঠাবেন। যদি আইনজীবী নিয়োগ না করা হয়ে থাকে, তাহলে জেলা জজ কর্তৃক তৈরি মধ্যস্থতাকারীদের তালিকা হতে কোনো একজন মধ্যস্থতাকারীর কাছে কি পাঠাবেন। আর এছাড়া এটা হলো মধ্যস্থতা। আর সালিসি যদি আমরা দেখি, দেখেন সালিসি যে 89 খ ধারায় আন্ডারলাইন করবেন, সালিসের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে মামলার গোল দিবেন যে কোনো পর্যায়ে, কখন, যদি উভয় পক্ষ আদালতের কাছে প্রার্থনা করে যে তারা মামলাটি প্রত্যাহার করে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করবে, সেক্ষেত্রে আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দিবে। এক্ষেত্রে বিষয়টিকে আন্ডারলাইন করে 2001 সালে সালিস আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। সো যদি আপনাকে বলে যে সালিস আর মধ্যস্থতার মধ্যে পার্থক্য কি, আদালত মধ্যস্থতায় পাঠাতে বাধ্য, কিন্তু সালিসিতে পাঠাতে বাধ্য না। মধ্যস্থতায় পাঠাবে লিখিত জবাব দাখিলের পরে যখন উভয় পক্ষ হাজির হয়, আর সালিস কখন, যে কোনো সময় হতে পারে। আর মধ্যস্থতা ব্যর্থ হলে মামলা প্রচলিত পদ্ধতিতে আবার চলবে। আর সালিস যদি ব্যর্থ হয়, সালিসের ক্ষেত্রে হলো আগে মামলাটা প্রত্যাহার করে, পরে যদি সালিস ব্যর্থ হয় আবার মামলা কি পুনরায় দায়ের করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, দেখেন দেওয়ানি কার্যবিধির বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত নিম্নলিখিত বিধান আছে কি কি, দেখেন। 1 নম্বরে বলছে মেডিয়েশন বা মধ্যস্থতা, ধারা কত, 89 ক। 2 নম্বরে বলছে কি, আরবিট্রেশন, 89 খ। 3 নম্বর বলছে মেডিয়েশন এন্ড আপিল বা আপিলে মধ্যস্থতা, এটা কত, 89 ক। এখন আমরা একটু মধ্যস্থতাটা একটু পড়বো। দেখেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যে মধ্যস্থতা যদি বলি, যে দেওয়ানি কার্যবিধির কত ধারায়, 89 ক তে মধ্যস্থতা সম্পর্কে বিধান করা হয়েছে। তারপর দেখেন যাদের মাধ্যমে মধ্যস্থতা করা যায়, পরীক্ষা আসতে পারে যে মধ্যস্থতা করতে পারে কারা, মধ্যস্থতা করতে পারে কারা। দেখেন, লিখিত জবাব দাখিলের পর আদালত মোকদ্দমার বিরোধ কিংবা বিরোধ নিষ্পত্তির পক্ষে শুনানি বন্ধ রেখে নিজে মধ্যস্থতা করবে। আন্ডারলাইন করেন, আদালত নিজে মধ্যস্থতা করবে বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে, দেখেন লিগাল এইড অ্যাক্ট 2000 এর অধীন লিগাল এইড অফিসারের কাছে পাঠাবে। মধ্যস্থতার জন্য পাঠাবে কার কাছে, লিগাল এইড অফিসার। বা লেখেন, বা পাঠাবে, বা পক্ষসমূহের নিযুক্ত আইনজীবী বা বা আইনজীবীদের নিকট বিষয়টি পাঠাবে। ওই উভয় পক্ষের যে আইনজীবী তাদের কাছে পাঠাবে। বা আইনজীবী নিযুক্ত না থাকলে পক্ষ বা পক্ষসমূহের নিকট বিষয়টি পাঠাবে। যদি কেউ আইনজীবী না নিয়োগ করে থাকে তাহলে পক্ষসমূহের কাছে পাঠাবে। বা আন্ডারলাইন করবেন, জেলা জজ কর্তৃক প্যানেলের কোন মধ্যস্থতাকারীর নিকট পাঠাবে। অর্থাৎ প্রতিটা জেলায় জেলা জজের প্যানেলের কতজন মধ্যস্থতাকারী থাকে তাদের কাছেও পাঠাইতে পারে। তাহলে মনে রাখবেন যে আদালত নিজে মধ্যস্থতা করতে পারে, লিগাল এইড কর্মকর্তার কাছে পাঠাতে পারে,
পক্ষগণের আইনজীবীর কাছে পাঠাতে পারে, অথবা জেলা জজ কর্তৃক নিয়োগকৃত কি কোনো মধ্যস্থতাকারীর কাছে পাঠাবে। এখানে একটু স্টার্ট দিয়ে লেখেন যে প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হবেন না। কে মধ্যস্থতাকারী হবেন না? প্রজাতন্ত্রের লাভজনক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি। তাহলে এই জায়গায় প্রজাতন্ত্রের লাভজনক মানে একজন সরকারি কর্মকর্তা। কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। এখন আপনি আবার বলতে পারেন যে স্যার লিগ্যাল এইড অফিসার তো একজন সহকারী জজ পদমর্যাদার, এখন তার জন্য আলাদা বিধান করছে 2017 সালে, 2017 সালে, কিন্তু পুলিশ অফিসার মধ্যস্থতা করতে পারবে? পারবে। পরে দেখেন মধ্যস্থতাকারী পক্ষগণ, দেখেন পক্ষগণ মধ্যস্থতাকারীর ফি নির্ধারণ করবে। ফি নির্ধারণ করবে কে? পক্ষরা। এবং মধ্যস্থতাকারী নির্ধারণ করবে। এক্ষেত্রে যদি তারা ব্যর্থ হন তাহলে আদালত নির্ধারণ করবে। এবার চলে আসেন মধ্যস্থতাকারী নিয়োগের সময়। মধ্যস্থতার আদেশ প্রদানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ দিবে। কয় দিনের মধ্যে? 10 দিন। উক্ত সময়ের মধ্যে না পারলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ দিবে, অর্থাৎ সর্বোচ্চ কত দিন? 17 দিন। তাহলে মধ্যস্থতার আদেশ দেওয়ার কয় দিনের মধ্যে নিয়োগ দিবে? 10 দিন। যদি 10 দিনের মধ্যে না পারে তাহলে মোট কয় দিন? 17 দিন। এবার চলে আসেন মধ্যস্থতা সম্পন্ন করার সময়। নিয়োগ দেওয়ার 60 দিনের মধ্যে মীমাংসা করবে, তাও সম্পূর্ণ না হলে আরো 30 দিন বাড়াবে, সর্বোচ্চ কত? 90 দিনের মধ্যে শেষ করতে। তারপরে দেখেন মধ্যস্থতা প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে সোলে ডিক্রি জারি করবেন। সোলে ডিক্রি এর বিরুদ্ধে কোনো আপিল কিংবা রিভিশন করা যাবে না। মানে এখানে অ্যাকচুয়ালি ডিক্রিটা দিবে হচ্ছে দেখেন মধ্যস্থতার ডিগ্রি, বাট এই ডিগ্রিটা অনুসরণ করবে কিসের মাধ্যমে? সোলে ডিগ্রির মাধ্যমে। বুঝতে পারছেন? মানে সোলে ডিগ্রি যেভাবে দেয় সেভাবে দেওয়া হবে। আদালত যে আদালত মধ্যস্থতার পদক্ষেপ নিবে, মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর, এটা গুরুত্বপূর্ণ দেখেন, যে আদালত মধ্যস্থতার পদক্ষেপ নিবে, মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সেই আদালত উক্ত মকদ্দমাটি শুনতে পারবে না। এক্ষেত্রে উক্ত মকদ্দমাটি অন্য আদালত শুনতে পারবে। মানে যখন মধ্যস্থতাকারী স্বয়ং হচ্ছে আদালত, স্বয়ং কি আদালত, ওই আদালত যদি মধ্যস্থতা করতে কি হয়? ব্যর্থ হয়, তাহলে উনি আর ওই মামলার বিচার শুনবেন না, ওই মামলা পাঠাই দিবে কার কাছে? অন্য আদালতে। বুঝতে পারছেন? প্রিলির জন্য ভালো প্রশ্ন। তারপরে দেখেন যে জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে পরামর্শ ক্রমে আইনজীবী অবসরপ্রাপ্ত জজ, বিরোধ নিষ্পত্তি প্রশিক্ষিত বলে জানা কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত এইরূপ ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা উক্ত উদ্দেশ্যে উপযুক্ত বলে বিবেচিত, তাদের সমন্বয়ে জেলা জজ মধ্যস্থতাকারীদের একটি তালিকা তৈরি করবেন। তাহলে মধ্যস্থতাকারীদের তালিকা তৈরি করবে হতে হবে আইনজীবী, তারপরে কি অবসরপ্রাপ্ত জেলা জজ বা এই কাজে যারা মানে ওয়েল ট্রেইন, মানে প্রশিক্ষণ প্রাপ্ত তাদের। আন্ডারলাইন করেন, সময় সময়টা হালনাগাদ করতে হবে। হালনাগাদ মানে কি? মানে কাউরে বাদ দিতে পারে বা নতুন কাউরে নিয়োগ দিতে পারে, যে আপডেট করবে আর কি। এবং তার প্রশাসনিক এখতিয়ারাধীন সকল দেওয়ানি আদালতকে তালিকার বিষয়ে তিনি অবহিত করবেন, এবং তার যে যতগুলো দেওয়ানি আদালত আছে সবগুলোর বলবে যে মধ্যস্থতাকারী প্যানেলে কারা কারা আছে। তবে শর্ত থাকে যে কোনো আদালত কোনো মকদ্দমার কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে পক্ষগণের মধ্যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে না। কোনো আদালতে কোনো মকদ্দমার কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে পক্ষগণের মধ্যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন না। মানে ওই পক্ষগণের যে উকিল তিনি মধ্যস্থতাকারী পাবেন না। তারপরে দেখেন আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, যে মধ্যস্থতার ক্ষেত্রে কোর্ট ফি ফেরত। অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে স্যার দেওয়ানি মামলায় কোর্ট ফি কখন ফেরত পাই? কোর্ট ফি ফেরত পাই কখন? মধ্যস্থতা। দেখেন কোন মকদ্দমার বিরোধ বা বিরোধগুলো এই ধারার অধীনে নিষ্পত্তি হলে আরজি জবাবে প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের নির্দেশ প্রদান করে আদালত একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে, এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখ হতে 60 দিনের মধ্যে পক্ষগণ তা কি পাবে? ফেরত পাবে। তো যদি মধ্যস্থতা হয়ে যায় তাহলে কোর্ট ফি ফেরতের জন্য আদালত একটা প্রত্যয়নপত্র ইস্যু করবে, এবং এই প্রত্যয়নপত্র ইস্যুর কয়দিন পর পাবে? 60 দিনের মধ্যে।
এই ধারা অনুসারে নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে আদালত কোনো আদেশ বা ডিক্রি প্রদান করলে তার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন চলবে না। এছাড়া দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 43 আদেশের অধীন মকদ্দমা 23 আদেশের অধীন মকদ্দমা উঠিয়ে নেওয়া, সমন্বয় মীমাংসা করার পক্ষগণের ইচ্ছাকে এই ধারা অন্যভাবে সীমিত করেছে বলে কোনো কিছু মনে করা যাবে না। এইটুকুর দরকার নাই, আপনি জাস্ট এই ধারা থেকে এইটুকু কেটে দেন, এটুকুর দরকার নাই। জাস্ট মনে রাখেন যে তাহলে কোর্ট ফি ফেরত পাবে কয়দিনের মধ্যে ভাই? আর মধ্যস্থতা ডিক্রিতে কি করা যায় না, আপিল বা রিভিশন করা যায় না, তাই কি রিভিউ। তো এই হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধি। আগামী দিন থেকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন রোববার থেকে শুরু হবে। আর আপনারা আমাদের যে সাজেশন আছে, এই সাজেশনের মানে মঙ্গলবার থেকে জি সাজেশনের প্রশ্ন পড়ে আসবেন। 1 নাম্বার প্রশ্নটাই পড়বেন, আপাতত একটাই থাকলো, এটা থেকে আমি লিখতে দেবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, হুবহু আসবে, লিখে দেখাইতে হবে। কয় নাম্বার প্রশ্ন? 1 নাম্বার, ওই যে 1 নাম্বার স্যার। 1 নাম্বার। হ্যাঁ নিয়ে যান, যার যার নাই সেটা নিয়ে যান। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার এই যে 19 ধারায় যে একটা টর্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে পারি না, টর্ট বিষয়টা স্যার একটু যদি ভাই। ক্লিয়ার করতেন। 19-এর টর্ট সরকারি কর্মচারী টর্ট হচ্ছে যে একটা দেওয়ানি ক্ষতি আর কি, ক্ষতি। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোনো ক্ষতি করলেই সেটা টর্ট, দেওয়ার সিভিল রং বলে। আপনি কাউরে বাজে কথা বললেন, সে ওই যে তার মানানির ক্ষতি হয়েছে, মানানি করতেন, সে টর্টের মামলা করতে পারে। কাউরে দেওয়ানি ক্ষতির এই বলে টর্ট, বুঝতে পারছেন? জি স্যার, আর স্যার বুঝতে পারছি 1 নম্বর প্রশ্নটা পড়বেন 1 নম্বর। আর আগামী দিন মঙ্গলবার থেকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু হবে। আর 1 নম্বর প্রশ্নটা পড়বেন, আমি লিখতে দেবো নেক্সট দিন। জি স্যার, তো আজকে ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ।